Hey friends, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট রেডিও মেট হিরাজকে। আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ। সবাইকে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি and belated ঈদ মুবারক। এটা অনেক দিন ধরেই সত্য, একটা ধ্রুব সত্যের মতো, সেটা হচ্ছে যে স্পেশাল দিনগুলোতে, যেমন ঈদের সময়টাতে, সেটা রোজার ঈদ হোক বা কোরবানির ঈদ হোক অথবা অন্যান্য সময়ও দেখা যায় যে এই সময়টাতে বন্ধুদের সাথে আমার থাকা হয় না। সে এক বিশাল সুদীর্ঘ ঐতিহাসিক একটা ব্যাপার। তো এবারও তার ব্যর্থ হয়নি, আমি ছিলাম না আপনার সাথে, বাট আমার ধারণা এটা আপনার ঈদটা ভালো যাবার একটা অন্যতম বড় কারণ যে আমি ছিলাম না এবং কেউ যন্ত্রণা দেয়নি। ওয়ান্স এগেইন ঈদ মুবারক টু অল অফ ইউ। নিশ্চয়ই অসাধারণ একটা ঈদ কেটেছে এবং আমি অনেকদিন পরে, অলমোস্ট 15 days পরে স্টুডিওতে এসে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সাজানো গোছানো এবং পুরো অফিসে সাজানো, এবং ঢুকতে একটা এখনো ফেস্টিভ মুড রয়ে গেছে বোঝা যাচ্ছে, এবং একটা উৎসব মুখর সব কিছুর মধ্যে এরকম একটা ছোঁয়া পাচ্ছি। এবং সেটা নিশ্চয়ই আমাদের অফিসে যেমন, স্টুডিওতে যেমন, আপনার মনের ভেতরেও তেমন। এখনো হয়তো ভ্যাকেশন ফ্লেভার পুরোপুরি যায়নি, নিশ্চয়ই এনজয় করছেন। তো আমাকে জানান প্লিজ, ঈদে কি করলেন, কোথায় গেলেন, ঢাকায় নাকি দেশের বাড়িতে নাকি অন্য কোথাও, নাকি দেশের বাইরে অথবা গ্রহেরই বাইরে একদম হয়তো দেখা গেলো অন্য কোনো কোথাও চলে গেছেন, মার্সে অথবা জুপিটারে। যাই হোক, এবং কি কি উৎসব মুখর আয়োজন ছিল, কি কি আনন্দ ফুর্তি করলেন, সবকিছু আমাকে জানান। সেই কনসেপ্ট না হয় আমি একটু চুরি করবো যদি পছন্দ হয়। ওকে, সবকিছু আজকে শুনবো, যেহেতু অনেকদিন পর আজকে নিশ্চয়ই একটা জম্পেশ আড্ডা হবে। আর প্রিয় গানগুলো তো থাকছি এবং রাত 2 পর্যন্ত আমি থাকছি। সো আমাকে যে কোনো কিছু জানাবেন, গান নিয়ে, আপনার ঈদ সেলিব্রেশন নিয়ে, আপনার মনের কথা নিয়ে, যে কোনো কিছু নিয়ে। মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেজ ভার্সন, যেটা হচ্ছে, আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। তো প্রথম গানটা আমরা কি শুনবো? মার্টিন গ্যারিক্সের একটা কম্পোজিশন দিয়ে স্টার্ট করা যায়। এই গানটার নাম হচ্ছে, এই কম্পোজিশনটার নাম হচ্ছে ইন দ্য নেম অফ লাভ। ভালোবাসার নামেই শুরু করছি আমরা, বিশাল ব্যাপার কিন্তু। ওকে, সো এনজয় দ্য ট্র্যাক। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আজকে আর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ শুনছেন। যদিও ঈদের পঞ্চম দিন আজকে অলমোস্ট পুরনো হয়ে যাচ্ছে, তারপরেও যেহেতু ঈদের সময় বা ঈদের পরে আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট কথা হচ্ছে, সেজন্য আরেকবার ঈদ মুবারক। ওকে, জানি না, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অচিরেই অদূর ভবিষ্যতে কোন একটা ঈদের প্রোগ্রাম দেখি, বা যেহেতু আমার যদ্দূর মনে পড়ে আমি লাস্ট টাইম ঈদের প্রোগ্রাম করেছিলাম, মানে বিশেষ যে আয়োজনগুলো হয় ঈদের সময় 2009 সম্ভবত, হ্যাঁ 2009 রোজার ঈদে সম্ভবত আমি সর্বশেষ ঈদ প্রোগ্রাম করেছি। এরপর এতদিন আর করা হয়নি কখনোই, সব ঈদই ছুটিতে থাকি। আচ্ছা, নেক্সট ঈদ ইনশাল্লাহ আমি ট্রাই করবো, ডেফিনেটলি ওয়ার্ড দিলাম। হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে অবশ্যই ট্রাই করবো, বাকিটা অবশ্যই ডেফিনেটলি ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট। তো আমরা শুরু 2টো গান শুনে ফেললাম। প্রথমটা ছিল হচ্ছে মার্টিন গ্যারিক্সের একটা কম্পোজিশন এবং ইন দ্য নেম অফ লাভ, এবং তারপর ছিল শূন্যর একটা রিসেন্ট ট্র্যাক এবং ফিচারিং এপেরাস। এই গানটার নাম হচ্ছে শুধু আমার। শূন্যর গানে আমরা একটা বেশ বাকবদল বা একটা মেটামরফোসিস দেখতে পাচ্ছি ইদানিং। সেটা হচ্ছে যে প্রথম দিকে শূন্য ছিল প্রথম থেকেই একটা মেলো রক ব্যান্ড এবং খুব সুইট রকিং নাম্বার করতো, শুনতে ভালো লাগতো, খুব ক্যাচি টিউন, সুইট লিড কম্পোজিশন, এবং সেটা দিয়েই আমার মনে হয় যে শূন্য সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু রিসেন্টলি তাদের মধ্যে একটা পরিবর্তন আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে একটু তারা কিছুটা ডান্স বিটস ওরিয়েন্টেড, এবং যে কারণে তারা ইদানিং অনেকগুলো গান করছে এপিরাসের সাথে, তারা তাদের মিউজিকে কোঅপারেট করছে এবং একটু গ্রুভি বিটস উইথ ডান্স বিটস আমার কাছে ভালো লাগছে। আমি জানি না, অনেকে হয়তো এটা এই ট্রান্সফরমেশনটাকে হয়তো জানি না কে কীভাবে দেখছেন, আমার কাছে ভালোই লাগছে, বেশ শ্রুতিমধুর মনে হচ্ছে কাছে, এবং অ্যাপিরাস বেশ ভালো কম্পোজিশন করে, অবশ্যই এটা বলতে হবে। যেমন এটা আমি সর্বপ্রথম নোটিস করেছিলাম হচ্ছে ওই এবছরই জানুয়ারিতে IB এর 50 years রিউনিয়ন ছিল আমাদের। তো ওখানে একটা থিম সং করা হয়েছিল, যেখানে আমাদের এক IB এর একজন সাবেক প্রাক্তন এক শিক্ষক ছিল, আমাদের এক স্যার ছিলেন ভোকাল হিসেবে, এবং তাহসান ছিল, তারপরে শূন্য ছিল, এবং আমাদের জুনিয়র একটা ছোট ভাই ছিল আর কি। তো এরা মিলে একটা থিম সং করেছিল, এবং সেখানে আমি ফার্স্ট দেখলাম যে কোলাবোরেশনটা শূন্য এবং অ্যাপিরাসের। দ্যাট ওয়াজ এ গ্রেট নাম্বার। তো যাই হোক, এই মুহূর্তে এই গানটা যেহেতু একটা IB এর জন্যই শুধুমাত্র গানটা করা, এই জন্য এখানে কালেকশনে নেই, বাট আমার শোনাতে পারলে ভালো লাগতো। এবং আমার কাছে মনে হয় ওই গানটা শুধুমাত্র আসলে IB এর জন্য করা হলেও যে কোনো মানুষের যারা আসলে তাদের স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফকে মিস করে, আমার মনে হয় এই গানটা তাদের প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ কথাগুলো আসলে সবার জন্যই সমান। আবার ফিরে আসি প্রিয় ঠিকানায়, এমন কিছু সুন্দর সুন্দর কথা। ইন্টারনেটে খুঁজলে হয়তো গানটা পেয়ে যাবেন, শুনবেন, ভালো লাগবে আশা করছি। আর মার্টিন গ্যারিক্সের কম্পোজিশন, একদম প্রথম গানটা, মার্টিন গ্যারিক্স দুর্দান্ত একজন কম্পোজার এবং ওয়ান অফ দ্য বেস্ট ডেফিনেটলি ইন দ্য হোল ওয়ার্ল্ড as far as composition is concerned. তার কম্পোজিশন, এবং কালকে রাতে আমাদের একটা ফ্রেন্ডস গ্যাদারিং ছিল, সেখানেও আমরা শুনেছি রাতের বেলা। তো তখনই ডিসাইড করি যে মার্টিন গ্যারিক্স কখনো প্লে করা হয়নি না, স্পেশালি যদি আপনি কোনো পার্টিতে বা নিজেদের কোনো হাউস পার্টিতে একটা ফিল নিতে চান, একটা ডান্স মুভ করতে চান আর কি, ডেফিনেটলি মার্টিন গ্যারিক্স উইল
হেল্প ইউ। এবং সেই সাথে পিটার ফন বুরেন, একজন ডাচ ডিজে, এরকম বেশ কয়েকজন ভালো দুর্দান্ত কম্পোজার আছেন। তো যাই হোক, ঈদ কেমন কাটলো এই কথাটা নিয়ে কিন্তু আমি শুরুতে জিজ্ঞেস করেছি যে কোথায় গেলেন, কি করলেন, কি এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র করলেন, ফান করলেন, মৌজ এবং মাস্তি করলেন, সবকিছু আমাকে জানাবেন। এবং আমি সেখান থেকে কনসেপ্ট চুরি করতে আগ্রহী। আমিও ইনশাল্লাহ সামনে সেগুলো বাস্তবায়ন করবো আমার এই নাদান জীবনে। সে যাই হোক, SMS এর মাধ্যমে সেগুলো অবশ্যই জানাবেন। ফোনের মাধ্যমে হয়তো আড্ডা হবে আজকে, যেহেতু ঈদের পর আজকে ফার্স্ট কথা হচ্ছে আপনার সাথে। আর আমাকে বেশ কিছু মধ্যে SMS পাঠিয়েছেন, তার মধ্যে শ্রুতি অবশ্য লিখেছেন যে তুমি কিছুদিন পর পর হঠাৎ থেকে থেকে কোথায় হাওয়া হয়ে যাও বলো তো, মাইলসের জাদুগানটা শুনতে চান। ঈদ মোবারক জানিয়েছেন ছায়া। এবং তুমি কি নোটিস করেছো যে 3-4 দিন ধরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশটা অনেক সুন্দর লাগছে, ভয়াবহ সুন্দর, শুধুমাত্র সুন্দর বললে কম বলা হবে। এবং গতকাল সন্ধ্যার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। আমি হাইওয়েতে ছিলাম তখন, ঠিক শেষ বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হচ্ছে, অসাধারণ একটা আকাশ দেখলাম। আকাশ সুন্দর, আকাশ বা গধূলির লালিমা, লাল আভাস, অসম্ভব সুন্দর আকাশ প্রায়শই আমরা দেখি, কিন্তু কালকেরটা বেশি সুন্দর ছিল। মানে একদম অমানবিক ছিল। অমানবিক এই অর্থে যে মানুষ জন্মে বা মানুষ হিসেবে এটা এত সৌন্দর্য নেওয়ার ক্ষমতা আমাদের নেই, এই জন্য দিশেহারা লাগে, অস্থির লাগে। এই অস্থিরতা আমারও লাগছিল। একে তো হাইওয়ে, রাস্তাঘাটও ফাঁকা ছিল, তার উপরে সেই ভয়াবহ সুন্দর। আমি বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি ওই সময়টাতে হাইওয়েতে, বাট সেগুলো তো এখন আর দেখানোর কোনো সুযোগ নেই, তাই না? কিন্তু আসলে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিত্রকর একমাত্র আমার মনে হয় যে কেউই সেটা ফুটিয়ে তুলতে পারবে না। এত সুন্দর পেইন্টিং ছিল কালকে আকাশে, এবং সৃষ্টিকর্তার এক অনির্বচনীয় আশীর্বাদ হিসেবে আমার মনে হয় যেটা কালকে দেখতে পেয়েছি। এত অসম্ভব সুন্দর আকাশ। আমি যে জায়গাটার কথা বলছি কালকে সন্ধ্যা, আমি তখন ছিলাম দাউদকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ, ওই জায়গাটাতে। ওখানে যেটা দেখেছিলাম আর কি, ভয়াবহ সুন্দর আকাশ, বিভিন্ন রঙের কম্বিনেশন আকাশে, এবং অনেকখানি বিস্তৃত আকাশ জুড়ে কি হেরিলুম, এরকম একটা ফিলিং আর কি। সে যাই হোক, সেটাই আমাকে ছায়া লিখেছেন। এবং লিখেছেন যে রান্না বান্না করেছেন, খেয়েছেন শ্রুতি, অনিমা, মিরপুর থেকে নিউ ফ্রেন্ড। সো মোস্ট ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে অবশ্যই শুনবো সবার ঈদের সেলিব্রেশনের খবর SMS এর মাধ্যমে, ফোনের মাধ্যমে হয়তো। আর এই মুহূর্তে চলে যাচ্ছি পরের গানটাতে। তার আগে একটু SMS করার নিয়মটা, যদি কিছু লিখতে চান, জানাতে চান, প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 696969। ওকে, আমরা এখন কি গান শুনবো? আমরা এখন যে গানটা শুনবো, এই গানটা হচ্ছে প্লে করার আগে একটু বলে নেই, ধূমপানে বিষপান, এ থেকে বিরক্ত থাকবে। তো ভাবতে পারেন হঠাৎ করে এই কথাটা কেন বলছি গান প্লে করার আগে, বিকজ এটা হচ্ছে চেইন স্মোকার্সের গান। আপনি চেইন স্মোকারের গান শুনতে পারেন, কিন্তু চেইন স্মোকার হবেন না প্লিজ। ওকে, ক্লোজার গানটা শুনছি। যদি আপনি স্মোকিং না করেন তাহলে আরো অনেক বেশি ক্লোজার থাকতে পারবেন কার সুস্বাস্থ্যের। সো এনজয় দ্য নাম্বার, একটু পরে ফিরছি। Hi friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। আর ইরাজ আপনার সাথে এখনো আছে, আপনার নির্ঘুম বন্ধু হয়ে, মধ্যরাতের আগন্তুক হয়ে। 11:31 বাজে এবং আধা ঘন্টা আমরা অলরেডি একসাথে কাটিয়ে ফেলেছি। এবং আমি আজকে খুব বেশি করে জানতে চাইছি সবার কাছে, ঈদ কেমন করলো, মানে কেমন করলেন, ঈদের আনন্দ কেমন ছিল, ঈদ সেলিব্রেশনের সবকিছু খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে জানান প্লিজ। হ্যাঁ, আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি সেগুলো জানার জন্য। অনেকে জানাচ্ছেন অবশ্য SMS এর মাধ্যমে, হয়তো খুব শীঘ্রই আমরা ফোনের মাধ্যমেও জানবো। অবশ্য অনেকে SMS করছেন যে, আচ্ছা কি SMS করছেন তার আগে বলি কি গান আমরা শুনছিলাম। ভাঙা ঘর একটু আগে শুনলাম, বাপ্পা মজুমদারের গান, চেইন স্মোকার্সের গান ছিল ক্লোজার। অনেকে SMS এর মাধ্যমে জানতে চাইছেন যে সবার খবর জানতে চাচ্ছি, আমার ঈদ কেমন গেল, আমার খবর কি। আমার মনে হয় যে এবারে একটা অন্যরকম বৈচিত্র্যময় ঈদ কাটালাম এই অর্থে, এবং এমন বৈচিত্র্য অবশ্য অনেকেই চাইবেন না। ঈদের এক এক দিন এক এক জায়গাতে ছিলাম আমি, মানে খুব আজকে এখানে তো কালকে ওখানে, এরকম দৌড়বহুল এবং এমন একটা অস্থির রেস্টলেস একটা ঈদ ছিল। যেমন আমি একটু ক্লিয়ার করলে হয়তো বুঝবেন না, ঈদের দিন ছিলাম আমার হোম টাউন পটুয়াখালীতে। ঈদের দিন বিকেলেই আবার ওখান থেকে রওনা দিতে হয়েছে আমাকে। ঈদের দ্বিতীয় দিন ছিলাম আবার ঢাকায়, দেন ঈদের তৃতীয় দিন হচ্ছে চিটাগংয়ে, ঈদের 4th ডেও চিটাগংয়ে, ঈদের 5th ডে আবার হচ্ছে গাজীপুরে। সো অ্যান্ড দেন ফাইনালি এই মুহূর্তে আবার স্টুডিওতে ঢাকা, আবার ব্যাক ইন ঢাকা। সবকিছু মিলে মানে এক এক দিন এক এক জায়গাতে, এটা বেশ একটা দৌড়বহুল ঈদ ছিল। এবং প্রচুর এই কারণেই এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে প্রচুর ছুটতে হয়েছে জীবন ও জীবিকার তাগিদে এবং প্রয়োজনে। সে যাই হোক, বিষয় হচ্ছে যে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে অবশ্যই একটা অন্যরকম বৈচিত্র্যময়, মানে ফ্যামিলির সাথে তো থাকাই হয়নি, যেহেতু খুব কম সময় দেখা হয় বছরের ছুটি ছাটাতে, কিন্তু এবার সেটাও খুব বেশি হলো না। এই জন্য আমি একটু আপসেট ছিলাম।
তো যাই হোক, তারপর সবকিছু মিলিয়ে জীবন বৈচিত্র্যময় এবং বৈচিত্র্যকে মেনে নিতে হবে, এটা হচ্ছে আমার খবর। আর এর মধ্যে অবশ্যই একটু বেড়াছড়া অবস্থা ছিল মাঝখানে, ঈদের ঠিক আগের দিন পর্যন্ত বেশ ঠান্ডা লেগে ইনফ্লুয়েঞ্জা হয়ে একেবারে বেড়াছড়া অবস্থা আর কি, কাশি দিতে অস্থির, এখনো গলা পুরোপুরি ঠিক হয় না আমার, এখন একটু ভাঙা আছে আর কি। তো সেই সব কিছু মিলিয়ে গেল ঈদ আর কি। আশা করি আপনাদেরটাও এরকম এত দৌড়বহুল হয়নি, ভালোই ছিল, ভালোই কেটেছে, এবং আশা করি যে সেটা আপনি আমাকে জানাবেন অবশ্যই। আর আমাকে লিখেছেন তাহমিনা ফ্রম তেজগাঁ, বিলেটেড ঈদ মোবারক, রান আওয়ে আর দিবস রজনী এই গানটা শুনতে যাচ্ছেন। এক আমাকে জানিয়েছেন যে সেরকম কেটেছে ঈদ, ও সেই রকম কেটেছে ঈদ, অন্য সব ঈদের থেকে ভিন্ন রকম ভাবে কেটেছে, কিন্তু সেই রকমটা কিরকম, ভিন্ন রকমটা কিরকম সেটা অবশ্য জানা নেই। আর শ্রুতি, ইশরাত, অনিমা আর অনেক SMS পাঠিয়েছেন। আপাতত আর পড়ছি না SMS-টা। আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটু আমরা না হয় একটু বাতচিত করি টেলিফোনিক, না হয় না, কি বলেন আপনারা? হ্যাঁ, আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। এই নম্বরে ফোন করে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আপনার ঈদ সেলিব্রেশনের গল্পগুলো এবং যে কোনো কিছুই। সেই সাথে আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনি আমাকে ফোন করবেন সেই আশায়, যদি কথা হয় আপনার সাথে আজকে। ওকে, 98936666। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছেন বন্ধু? হ্যাঁ, শ্রুতি, ওয়ান্স এগেইন। হ্যালো, হ্যাঁ, আপনি আবারও? হ্যাঁ, আমি আবারও। কেন, খুব বিরক্ত? না, বিরক্ত না, আমি সারপ্রাইজ যে আপনি এত কিভাবে লাইনটা, মানে ঘন ঘন সবার আগে আপনি কিভাবে লাইন পান সেটা দেখে আমি সারপ্রাইজ পাই। আচ্ছা, নিশ্চয় কোনো একটা রহস্য আছে হয়তো, তাই না? না, কোনো রহস্য নেই। রহস্যটা আমার মনে হয় আমি ধরতে পারছি, আমি আজ করতে পারছি একটু একটু করে, আমার কেন যেন মনে হচ্ছে কোনোই রহস্য নেই। যাই হোক, আমি সেটা অনেরে ফাঁস করবো না, হ্যাঁ, মানে অন্যরা জেনে যাবেন, তারপরে আমি বলবো কোনো রহস্য নেই। আচ্ছা, ওকে। তো ঈদ কেমন কাটলো আপনার শ্রুতি? এবার ঈদ আমার খুবই অলসতায় কেটেছে, কোথাও যাইনি, একেবারে মানে বাসায় একদম ঠায় বসাচ্ছিলাম। এইবার প্রথম, মানে গত 8-10 বছরের চেয়ে এইবার আমি প্রথম একটু রেস্টে কাটালাম। রেস্টে কাটিয়েছেন? হ্যাঁ। রেস্ট ইন পিস। রাইট। আচ্ছা, RIP। তো আপনি বলেছেন যে অলসতায় কাটিয়েছেন, তার মানে আমি বলতে বাধ্য হচ্ছে যে এবারে আপনি শয়তানের সাথে কাটিয়েছেন। না, শয়তানের কারণ সাথে না, কথায় আছে যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, তার মানে আপনার মাথায় শয়তান ছিল এবার। একটু ঘুমিয়েছি ভালো মতো। একটু ঘুমিয়েছেন ভালো মতো? হ্যাঁ, মানে 1 মাসে তো রোজায় তো যেহেতু একটু ঘুমে কিছুটা হলেও তো ব্যাঘাত ঘটে, ওটা একটু কভার করেছি। আচ্ছা, তো যাই কোনো শয়তান ভর করেন তো মাথায়? শয়তান ভর করিনি, আমি খুব ভালো মতো শান্তিতে ছিলাম, চুপচাপ ছিলাম। ওকে, হ্যাঁ, সাইলেন্ট। ঢাকায় ছিলেন? হ্যাঁ, ঢাকাতেই থাকি সবসময় ঢাকাতেই থাকেন? কোনোদিন ঢাকার বাইরে, মানে ঢাকার বাইরে করেনি আপনি? ঢাকার বাইরে ছোটবেলায় ঢাকার বাইরে মামার বাড়ি চিটাগাঙ্গে যেতাম, আর বড় হওয়ার পর থেকে আস্তে আস্তে দেখা গেছে যে বাইরের লোকজনই ঢাকায় বেশি আসে, আমাদের বাসায় বেশি আসে। বাইরের লোকজন বলতে মানে দেশের বাইরে থেকে? সোমালিয়া, পাপুয়া নিউগিনি, ফিজি? সোমালিয়া, পাপুয়া নিউগিনি থেকে না হলেও ঢাকার বাইরে থেকে। আচ্ছা, ঢাকার বাইরে, আমি দেশের বাইরে থেকে হয়তো। হ্যাঁ, তারপরে দেশের বাইরে থেকে, হ্যাঁ, দেশের বাইরে থেকেও আসে। দেশের বাইরে থেকে যদি কোনো আত্মীয়স্বজন আসে তখন হয়তো দেখা গেছে যে একসাথে ঈদটা করা হয়। আর ঢাকার বাইরে থেকে দেখা গেছে যে রিলেটিভরা এখানে আসে, আমাদের বাসায় বেশি আসে, তো মানে রান্না খাওয়ার আয়োজনটা আমাদের বাসাতেই বেশি হয়। তো অ্যাজ ইউজুয়াল এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তো একইভাবে মানে সবার সাথে মিলেমিশে ঈদটা কেটেছে আর কি। সবার সাথে মিলে এবং মিশে ঈদটা কেটেছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। তো আপনি কি রান্না বান্নায় অংশ নিয়েছেন নাকি সেই মহাযজ্ঞে? আমাকে প্রত্যেকবার ঈদে আমাকে রান্না বান্না, কাজের বুয়া, ঘর কন্যা সব কাজ করতে হয়। ঘর পুত্র এটা করতে হয় না? ঘর পুত্র, ঘর কন্যা যা কিছু আছে সব আমাকেই করতে হয়। সব আপনাকেই করতে হয়? হ্যাঁ। এটা লক্ষ্মী বোঝা যাচ্ছে আপনি খুব। এটা অবশ্য একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ঈদের 4-5 দিন আগে থেকে বুয়া হাওয়া হয়ে যায়, তো আলটিমেটলি দেখা গেছে যে আমাকেই ওই ভূমিকাটা পালন করতে হয় সব সময়। তো আপনি নিশ্চয়ই তার মানে খুব ভালো রান্না করেন বোঝা যাচ্ছে। কোন আইটেমটা সব থেকে ভালো করেন আপনি, করে থাকেন? আমি ভালো রান্না করি কিনা জানি না, বাট রান্না বান্না আমাকে করতে হয়। আচ্ছা, আপনার ফেভারিট কোনটা? কোনটা রান্না করতে ভালো লাগে, মানুষজন খেয়ে বলে যে এই আইটেমটা অসাধারণ হয়েছে, এটা কোন আইটেম? আমি এখন পর্যন্ত যে কয়টা জিনিস রান্না করেছি কেউই খারাপ হয়েছে বলেনি। আমি মোটামুটি সব রান্নাই করতে পারি, যেহেতু রান্না করি, বাসায় রান্না করা হয়, মোটামুটি সব রান্নাই করি। What's your favorite one? What's your favorite dish? তেহারি। তেহারি? হ্যাঁ।
শির নেহারি তেহারি দিয়ে বানায়, এটা একটা প্যারোডি কবিতা ছিল ওই যে বলে দিলেন। আচ্ছা, তো তেহারি না, নেহারি না, তেহারি আমি খেতেও পছন্দ করি, আমি রাঁধতেও পছন্দ করি, মোটামুটি ভালোই রাঁধি, খারাপ না। আচ্ছা, তেহারি তো আশা করি কোন একদিন আপনার হাতের তেহারি রান্না আমাদের খাওয়া হবে। এই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত তুমি আসলে তোমাকে আমি খাওয়াবো। দুটো জিনিস আমি মিস করতে চাই না, একটা হচ্ছে নায়াগ্রা ফলস, আর একটা হচ্ছে আপনার হাতের তেহারি। আমার হাতের তেহারি, ঠিক আছে, তুমি একদিন বলো, আমি তোমার জন্য রান্না করে আমি বসে থাকবো। তুমি আমাকে বলো, আমি সত্যি সত্যি তোমার জন্য রান্না করে নিয়ে আমি বসে থাকবো। শুনে অনেক ভালো লাগছে, নিজেকে মানব জন্ম সার্থক মনে হচ্ছে আমার। থ্যাংক ইউ। বাট আমার একটা জিনিস খুব অবাক লাগলো, সেটা হচ্ছে যে আপনি কোনো ঈদে ঢাকার বাইরে যান না, কিন্তু এটা কিন্তু আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে গ্রামের বাড়িতে অবশ্যই ঈদ করা উচিত। একটা শিকড়ের টান বলুন বা একটা চেঞ্জ বলুন, যে কোনো দিক থেকে দেখুন না কেন, আমার কাছে মনে হয় এটা অবশ্যই একটা মাঝে মাঝে করাটা খুব দরকারি আমার কাছে মনে হয়। মাঝে মাঝে করা উচিত, বাট এটা হয় না, হয়ে ওঠে না আসলে। গত 8 বছরে আমার মানে লাইফস্টাইল টোটালি চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে হয়ে ওঠে না, বেশিরভাগ সময় আমরা এটাই বলে থাকি হয়ে ওঠে না। আমি বিষয়টাকে দেখি অন্যভাবে, আমরা হওয়াই না। না, আমার আসলে হয়ে ওঠে না, আমি যে ঠিক হওয়াই না তা না, আমার হয়ে ওঠে না, সত্যি কথা বলতে কি হয়ে ওঠে না। আচ্ছা, একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা একটা কথা প্রায় বলি না যে দেখা যাক, টাইম উইল সে অর টাইম উইল ডিসাইড, দেখা যাক সময় কি বলে, দেখা যাক ভাগ্যে কি লেখা আছে, হয়তো হবে কোনো একদিন যদি ভাগ্যে থাকে। এরকম অ্যান্সার প্রায়শই আমরা দিই, কিন্তু আমি এটার ঘোর বিরোধী। আমার কাছে যেটা মনে হয়, সময়কে দিয়ে বলাবো, সময়কে আমাদের মতো আস বলাবো, এবং সেই চেষ্টাটা করা উচিত অবশ্যই। না, আমি তোমার সাথে একমত, কিন্তু আমি হয়তো পারি না, হয়তো এটা আমি ব্যর্থ, আমি এটাই বলবো, আমি আমার ব্যর্থতার কথা আমি স্বীকার করছি। না, ব্যর্থ সিরিয়াস দিকে চলে যাচ্ছে, ব্যর্থতা না, আমার মনে হয় মাঝে মাঝে একটু চেষ্টা করা যেতে পারে, তাই না? ঠিক আছে, এখন আমি ভেবে দেখবো, চেষ্টা করে দেখবো। আচ্ছা, তোমার হোম টাউন কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার হোম টাউন আসলে, আমার জন্ম হচ্ছে ঢাকায়, আমার হোম টাউন আসলে ইন্ডিয়া। আচ্ছা, ওকে, তাহলে অবশ্য দেশের বাড়িতে ঈদ করাটা একটু কঠিন হয়ে যায়, সীমান্তের কাঁটাতারে বেড়া ডিঙিয়ে যেতে হবে। আমি আমার কথা তুলে নিলাম। না, কেন তুমি তুলে দিবে? আমি হয়তো কোনো একদিন ঈদ করতে চলে গেলাম বাংলাদেশের বাইরে। আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পারছি দেশের বাইরে থেকে মানুষজন আসছে। আচ্ছা আচ্ছা, শ্রুতি, আমার যদি মনে পড়ে, লাস্ট যেদিন তোমার সাথে আমার অনলাইন লাইভ কথা হয়েছিল, সেদিন তুমি একটা শ্রুতিমধুর গান শুনিয়েছিলে আমাদেরকে। ও, তোমার মনে আছে? জি, আমার মেমোরি এত বাজে না যে কিছুদিন আগের ঘটনা ভুলে যাবো। আচ্ছা, তো ঈদ উপলক্ষে একটা ফেস্টিভ মুডের একটা গান আমরা কিন্তু শুনে ফেলি তোমার কাছ থেকে, যদি তুমি। ফেস্টিভ মুডের গান কিরকম? একটা উৎসবমুখর গান। রবীন্দ্রসঙ্গীত কি চলবে? আজকে রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছি না, আজকে একটু রিসেন্ট বা আধুনিক সঙ্গীত যদি পারো শোনাও। আধুনিক কোন সঙ্গীত শোনাবো? তোমার ইচ্ছা, তোমার উপর ছেড়ে দেবো। ওকে, কয়েকটা লাইন শোনাচ্ছি। হ্যাঁ, কয়েকটা লাইন। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, তোমায় নিয়ে না ভাসিয়ে যাবতে পান্তার, ভালোবাসার ঘর বানিয়ে হবে সন্তর। তোমায় কত ভালোবাসি, বোঝাবো কেমনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। এবং দারুণ গিয়েছেন। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর কমেন্ট হচ্ছে দারুণ গিয়েছেন। 2 নম্বর কমেন্ট হচ্ছে আমি উদাস হয়ে গিয়েছি আপনার এই আবেগ ভারাতুর গান শুনে। আমার মনে হচ্ছে শো করা ছেড়ে দিয়ে আমি বাসায় এখন ঘুমাই আবেগের আতিশয্যে। আর 3 নম্বর কমেন্ট হচ্ছে, আর 2 লাইন আপনি বলেছিলেন যে কয়েকটা লাইন, আর 2 লাইন গেলে কিন্তু পুরোটা গিয়ে ফেলেছেন বলে ফেলতে পারতাম আমরা। সেই বিরল সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। আর মাত্র 2টা লাইন গেলে কিন্তু পুরো গান হয়ে যেত। এভারেস্টের চূড়ার কাছাকাছি গিয়ে আপনি ফিরে আসলেন। আচ্ছা শ্রুতি, অনেক কথা হলো, অনেক দুষ্টামি করলাম।
না ঠিক আছে, ভালো থাকবেন এবং আশা করছি যে আপনার সেই তেহারি নেহারি আমরা একদিন খেতে পারবো এবং এরকম শ্রুতিমধুর গান আপনার কাছে আরো শুনবো। আচ্ছা, তোমার প্রতি আমার একটা লাস্ট অনুরোধ থাকবে। মনে হচ্ছে রাখতে পারবো না, তারপরও শুনি। না, তুমি তো জানো না আমি কি অনুরোধ করবো। আগে সেফ সাইডে চলে গেলাম। তুমি একবার আপনি এইভাবে কথা বলো কেন? হ্যাঁ, এটা আমার একটা কয়েন ফল্ট বলতে পারো এটাকে। না, মুদ্রা দোষ। আমি বলি তুমি ড্রিমস এভিনিউ সব বন্ধুদেরকে এখন থেকে তুমি করে বলবে, তাহলে আর তোমার এই কনফিউশনটা থাকবে না। শিরোধার্য করে নিলাম, দেখা যাক, আমি চেষ্টা করবো। হ্যাঁ, না চেষ্টা না, তোমাকে করতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখা যাক। ভালো থেকো। ইউ টু। হ্যাঁ, ওকে, ঈদ মোবারক আবারও। তোমাকেও। হ্যাঁ, বাই। শুনছিলাম শ্রুতিমধুর গান এবং তেহারি নেহারি রান্না বান্না এবং ঈদ সেলিব্রেশনের অনেক দুঃখিত খবরাখবর। তো এরকম আর অনেকের কাছ থেকে শুনবো আজকে একটু কথাবার্তা বেশি হবে মনে হচ্ছে, কারণ আজকে আর শুধু যেহেতু সবাই একটা ফেস্টিভ মুডে ছিলেন এবং এখনো হয়তো আছেন, SMS এর ওই 160 ক্যারেক্টার্স কি পারবে আপনার সেই মনের কথা আমার কাছে প্রপার ওয়েতে পৌঁছে দিতে? জাতি জানতে চাই এই প্রশ্নের উত্তর, আদৌ পারবে কিনা SMS। তাই সেজন্য আজকে আমরা একটু হয়তো ফোনে বেশি কথা বলবো আর সেই সাথে কিছু গানও শুনবো। আর এদিকে কিন্তু গানের আরেকটা প্লে করার টাইম হয়ে গেছে এবং আমি SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA এবং RA লিখে স্পেস দিয়ে আপনার নাম ধাম কথাবার্তা লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর আমরা এখন একটা গানে চলে যাচ্ছি, ক্যান স্টপ দ্য ফিলিং বাই জাস্টিন টিম্বারলেক। একটু পরে ফিরছি, ওকে? Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 188.4 FM এ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শোতে আপনি এই মুহূর্তে আছেন। সময় হচ্ছে 11:54। শুনছিলাম কনার একটা গান, যাই ভুলে যাই। তো আমি অবশ্য ভুলে যাইনি যে আজকে 2টা পর্যন্ত আমাদের একসাথে থাকতে হবে। আর যেহেতু ঈদের পরে আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট কথা হচ্ছে, তাই ঈদ কেমন গেল মোটামুটি সেই আলাপটাই বেশি হচ্ছে আর কি। সেটা ফোনের মাধ্যমে হতে পারে, SMS এর মাধ্যমে হতে পারে। আপনি আমাকে প্লিজ জানাবেন আপনার সেলিব্রেশনের খবরাখবর এবং এর বাইরেও যদি কিছু জানাতে চান, কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, সদা সর্বদাই আপনি ওয়েলকাম আমার দফতরে এবং আমার এই ড্রিমস অ্যাভিনিউ বা সেই স্বপ্ন সড়কে, ওকে? আর তারপরে যে কথাটা এই মুহূর্তে বলতে চাই সেটা হচ্ছে, আমাকে বেশ কিছু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ শাওন হচ্ছে নতুন বন্ধু, ইউ মাস্ট ওয়েলকাম মোহাম্মদ শাওন। সাইফা আমাকে জানিয়েছেন খুব ইন্টারেস্টিং একটা কথা এবং আমি এনজয় করেছি তার SMS-টা, কারণ এরকম বোল্ড SMS খুব বেশি মানুষ কিন্তু করে না। আমার কাছে ভালো লাগে যখন এরকম কেউ করে। সেটা লিখেছে যে, ভাইয়া don't flirt like that and Bashid please play the song Every Day by Ariana Grande নাম শুনলে এখন একটা আসলে বিষণ্ণতা কাজ করে। সেটা কারণ হচ্ছে যে লন্ডনে যখন আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট ছিল, আসলে ওখানেই ওই বোমা বিস্ফোরণ ঘটে এবং আসলে শিশু কিশোররাই মূলত তার শ্রোতা, তার গানের, এবং বেশিরভাগই আসলে খুব অল্প বয়স্ক শ্রোতা ছিলেন সেই বোমা বিস্ফোরণে। নিশ্চয়ই মনে আছে সবার সেই কিছুদিন আগে সেই ঘটনাটা। এরপর থেকে আসলে আরিয়ানা গ্র্যান্ডের নাম শুনলেই ওই দুঃখজনক ঘটনাটা মনে পড়ে। আর সাইফাইয়ের আগে যে চাঞ্চল্যকর মর্মান্তিক কথা বলেছে যে ডিড আই অ্যাকচুয়ালি ফ্লার্ট উইথ, আপনি নিশ্চয়ই সেই আগের কলারকে মিন করেছেন, তাই না? ডিড আই অ্যাকচুয়ালি ডু দ্যাট? আমার মনে হয় করিনি, বাট করতে পারলে ভালো লাগতো, বিকজ এটা শুনে আবার হয়তো অনেক লাভ না। আই ডু লাইক ফ্লার্টিং অ্যাকচুয়ালি, অ্যান্ড আই থিঙ্ক ফ্লার্টিং ইজ এ নাইস থিং আমার কাছে। তবে সেটা যদি খুব আর্টিস্টিক ওয়েতে করা যায় বা খুব সুইট ওয়েতে করা যায়, খুব এন্টারটেইনিং ওয়েতে করা যায়, এবং আমার কাছে মনে হয় যে সেভাবে ফ্লার্টিং করতে পারে একটা আর্টের ব্যাপার। ডেফিনেটলি কথা বলা যেমন একটা আর্ট, অনেকেই বলে থাকেন, আমার কাছে মনে হয় যে খুব নাইস ওয়েতে ফ্লার্টিং অবভিয়াসলি দ্যাটস এ গ্রেট আর্ট। এই কথা শুনে নিন্দুকেরা যতই দুই হাতে কলম তুলে নিক আর ছিছি ছেলেটা কি বলছে, জাত গেল, দম্ম গেল, উচ্ছন্ন গেল, ছা 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 ছা, এভাবে যতই করুন, আই রিয়েলি বিলিভ দ্যাট খুব অ্যামেজিং ওয়েতে ফ্লার্টিং করতে পারে একটা অবশ্যই অনেক বড় যোগ্যতা। আর তার থেকে বড় কথা হচ্ছে সেই যোগ্যতার কথা বাদ দিলাম, এটা ছাড়া জীবনটা অনেক পানসে হয়ে যেত না? মানে আমার কাছে মনে হয় যে কোনো মোমেন্টকে আপনি যদি হঠাৎ করে এক নিমেষের মধ্যে রোজই একটা উইংস ভর করিয়ে উড়িয়ে নিয়ে যেতে চান কোনো স্বপ্ন দেশে, ফর এক্সাম্পল কথার কথা বলি, আপনি কোনো একটা জায়গাতে গেলেন, সেটা হতে পারে কোনো একটা রেস্টুরেন্ট অথবা কোনো একটা দাওয়াতে অথবা কোনো একটা একদম উল্টো রকম যে ধরি খুব সিরিয়াস একটা সেমিনারে, সেখানে গিয়ে দেখলেন হচ্ছে যে পুরো পৃথিবী আলো করে, অন্তত পুরো পৃথিবী না হলেও ওই পুরো আশপাশের সবটুকু জায়গা আলো করে এবং তার সুইট চার্ম দিয়ে, প্রেজেন্স দিয়ে, ভাইব দিয়ে, অরা দিয়ে, গ্লো দিয়ে পুরো এলাকাটা একেবারে আলোকিত করে রেখেছে একটাই মানুষ, এবং এতই সেই আলোকিত আভা যে আশপাশে সবকিছু ম্লান, সব মানুষ, তার উপস্থিতি, সবকিছু। হয়তো আপনি তার দিকে তাকালেন একবার এবং
প্রথমে হয়তো সে নোটিস করেনি, তারপরে হয়তো করলো এবং দু একবার চোখাচোখি হলো, এরপরে হয়তো আর কিছুই হলো না, তার সাথে কথাও হয়নি, তাকে আর জীবন কোনোদিন দেখেও নি, কিন্তু ওই দু একবার চোখাচোখির অনুভূতি, তার মধ্যে যদি আবার একটু চোখাচোখির ভেতরে একটু মিষ্টি প্রশ্রয় বা একটু কৌতূহল মেশানো থাকে, তবে তো দাদার কথাই নেই, কি বলছেন মশাই। মানে তাহলে ওই একটা দুটো সেকেন্ড, একটা দুটো চোখাচোখির মুহূর্তই কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এক জীবনের থেকে বড় হয়ে যেতে পারে, অতিরঞ্জিত মনে হতে পারে কথাটা, কিন্তু আমার কাছে মেবি আম টু রোম্যান্টিক, মেবি হয়তো সেজন্য এক্সাজারেট করছি, বাট আমার কাছে এটা মনে হয়। এবং শুধু আমি কিন্তু এ দলে একা নই দাদা, আপনাদের অনেক প্রিয় মানুষও আছেন, যেমন আমাদের প্রয়াত সঞ্জীব চৌধুরী, আমাদের সবার প্রিয় একজন মানুষ, প্রিয় একজন মিউজিশিয়ান। তার একটা গান আছে কিন্তু, রিক্সা নামের একটা গান, গানটার লিরিক্স হচ্ছে এরকম যে, এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা, রিক্সা কেন আসতে চলে না। তো সেই নারীকে হয়তো আর সঞ্জীব দার বা সেই লিরিসিস্টের প্রবাবলি কামরুজ্জামান কামুর লেখা এই গানটা, তিনি হয়তো আর দেখেনি নি জীবনে দ্বিতীয় কোনোদিন। তো ওই যে এক পলকেই চলে গেল, আহ কি যে তার মুখখানা, রিক্সা কেন আসতে চলে না, রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে, আমার হৃদয় শূন্য করে, হায় পোড়া মন একটা আবার মুখ ফিরিয়ে কেন দেখে না, রিক্সা কেন আসতে চলে না। তো বুঝতেই পারছেন এটা কিন্তু এরকমই একটা অনুভূতির গান, সেই এক পলকে দেখায়। তো এখন যদি সেই রিক্সাটা একটু আসতে চলে, রিক্সাটা যদি থেমেই যায় আপনার জন্যে, যদি দুদণ্ড কথা বলার সুযোগই পান আপনি, বা এক ঝলক তার চোখের গভীরে তাকানোর সুযোগ পান, তবে কি তাকাবেন না? তবে কি স্তুতি ভরা স্তাবকপূর্ণ একটি কথা তাকে বলবেন না, আপনার অনুরাগপূর্ণ এবং নিবেদনে ভরা? তো রিন্দুকের এটাকেই বলবেন ফ্লার্টিং, বাট অ্যাকচুয়ালি আপনি জানেন দ্যাটস দ্য ট্রু এক্সপ্রেশন অফ ইউর হার্ট, যে আপনি এক নিমিষেই হারিয়ে গেছেন তার মধ্যে, বা হারাতে চান আরো দূর গভীর স্বপ্ন ডানায় ভর করে। সো আমি অলওয়েজ ফ্লার্টিং এর পক্ষে, বাট অবভিয়াসলি দ্যাট হ্যাজ টু বি ক্লাসিক্যাল অর আর্টিস্টিক অর ট্রু প্যাশনেট, হোয়াট এভার আই সেইড। বাট আমার কাছে মনে হয় যে উইদাউট ফ্লার্টিং লাইফ ইজ সো ডাল অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এরকম অনেক রথী মহারথীর কথা বলছিলাম, এটা হচ্ছে বললাম আমাদের অনেক প্রিয় মানুষ কিন্তু এর সপক্ষে গান গেয়ে গেছেন, যেমন সঞ্জীব দার কথা বললাম। তারপরে পোল্যান্ডের একজন বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক আছেন, ক্রিস্তফ কিসলভস্কি, অসাধারণ একজন চিত্র নির্মাতা। তো তার একটা 5 মিনিটের একটা শর্ট ফিল্ম আছে, ট্রামওয়ে। তো ট্রামওয়ে মুভিটার কথা আমি আমার অনেক শোতে অনেকবার বলেছি, কারণ এটা আমার খুবই ভয়াবহ রকমের প্রিয় একটা ক্রিয়েশন কিসলভস্কির। সেখানে দেখা যাচ্ছে যে ট্রামেও একটা ছেলে একটা যুবক উঠলো এবং উঠে দেখলো এক অনিন্দ সুন্দরী, বা যদি না বলি অনিন্দ সুন্দরী না হলেও খুব মায়া কাড়া মন কাড়া এক তরুণী বসে আছে, এবং তার সাথে তার কয়েকবার চোখাচোখি হয়, এবং পুরো ট্রাম জার্নিটা হচ্ছে ওই শুধু চোখাচোখি হচ্ছে এবং একটু মুচকি হাসি বিনিময় হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে মেয়েটা একটা স্টেশনে নেমে গেল, ছেলেটা তার পিছু পিছু নেমে গেল, কিন্তু অনেক খুঁজেও পেল না এবং পাগলের মতো তাকে খুঁজছে। এখানেই শেষ হয়েছে আসলে। এটা এটা অনেকটা এক্সপেরিমেন্টাল কাজ আসলে ওই প্রথম দিকের কিসলভস্কির, কিন্তু যদি ওই মেয়েটাকে সে খুঁজে পেত ট্রাম থেকে নেমে, এবং ডেফিনেটলি ওটা তার স্টেশন ছিল না, ছিল ওই মেয়েটাকে আসলে তাকে খুঁজে পাওয়ার বা কথা বলার একটা ইচ্ছা থেকে সেই স্টেশনে নেমে পড়া। যদি কথা বলার সুযোগ হতো এবং সেই ছেলেটা গিয়ে তার ভালো লাগার কথা জানাতো, সেটাকে কি ফ্লার্টিং বলতে পারি আমরা? আর যদি বলিও, আই গেস ইজ দ্যাট রিয়েলি এনিথিং ব্যাড? আচ্ছা, আজকে আসলে একটু প্রসঙ্গের বাইরে গিয়ে ফ্লার্টিং নিয়ে অনেক কথা বললাম। ইউজুয়ালি ধরনের টপিক নিয়ে আমাদের কথা বলা হয় না, কিন্তু বলা উচিত, কারণ আমার কাছে মনে হয় যে সবকিছু নিয়ে কথা বলা উচিত, এবং যত বেশি আপনি কথা বলবেন যে কোনো বিষয় নিয়ে, ট্যাবুটা উঠে যাবে এবং কনফিউশনগুলো দূর হবে, গ্রে এরিয়াটা দূর হবে, এবং প্রকাশ্য সূর্যালোক এসে আপনাকে গ্রাস করবে, দূরীভূত হবে অন্ধকার। সে যাই হোক, আমাকে ব্লু নাইটিঙ্গেল লিখেছেন, রিজন ইজ পাওয়ারলেস ইন দ্য এক্সপ্রেশন অফ লাভ। অসাধারণ একটা কথা বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে এই ক্ষেত্রেও আমার একটা বক্তব্য আছে এবং এই বক্তব্যটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে ওই আগের কথার সাথে এটা রিলেটেড। আপনি যখন কারো প্রতি আপনার ভালো লাগার কথা বলতে যাবেন, হ্যাঁ, সেটা ফ্লার্টিং এর ফর্মেই হোক, মানুষের ভাষায়, নিন্দুকের ভাষা, অথবা আমার ভাষায় ট্রু এক্সপ্রেশন অফ ইনার ফিলিংস, যেটাই হোক না কেন, প্রথম যে প্রশ্নটা আপনাকে শুনতে হবে, যদি আপনি বলেন যে কাউকে আপনার ভালো লাগছে, কেন, ফর হোয়াট ইজ দ্য রিজন? আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে অ্যাবসার্ড, ডাম, লেম কোয়েশ্চেন হচ্ছে এটা। যখন কেউ ভালো লাগার পেছনে রিজন, কেন, কি কারণে, কি এমন হলো, মাত্র কিছুক্ষণ হলো আমাকে দেখেছেন, এই ধরনের অ্যাবসার্ড কোয়েশ্চেন করে, এবং সেটার খুব চমৎকার অ্যান্সার ব্লু নাইটিঙ্গেল দিয়েছেন, যে রিজন ইজ পাওয়ারলেস ইন দ্য এক্সপ্রেশন অফ লাভ। আমার আর কিছু বলার নেই, উনিই বলে দিয়েছেন সব। ছায়া আমাকে জানিয়েছেন তোমার কোন ডিশ পছন্দ। অনেক ডিশ, তবে এই মুহূর্তে চট করে আমি মাংসের থেকে মাছ বেশি পছন্দ করি। মাছে ভাতে বাঙালি, আমি জেনুইন মেছো ভেতো বাঙালি আর কি। কই মাছ আর ইলিশ মাছ আমার ভয়াবহ রকম পছন্দের, এবং কোথাও যদি দুটো অপশন থাকে যে মাছ অথবা মাংস, যে কোনো একটা নিয়ে যাবে, আমি জীবনে কোনোদিন মাংস নেবো না, বরাবরই মাছ নেবো। সেটা একেবারে ওই মানে কি যেন বলে এটাকে, কাচকি মাছও যদি হয় আমার কোনো প্রবলেম না, আমি অলওয়েজ মাছের পক্ষে।
আর আরো অনেকে এসএমএস পাঠিয়েছেন এই মুহূর্তে, তবে আপাতত এসএমএস পড়ছি না, এমনিতে একটা বিশাল ভাষণ দিয়ে ফেলেছি ফ্লার্টিং নিয়ে। আমি জানি থেকে নিন্দুকের সংখ্যা আরো বেড়ে গেল আজকের পর থেকে, বাট আই স্টিল ডোন্ট কেয়ার। সো ফ্রেন্ডস, যদি কোনো ঈদ সেলিব্রেশনে গল্প করতে চান, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্লিজ আমাকে এসএমএস করবেন। এবং এসএমএস করার নিয়মটা হচ্ছে, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাবার্তা যেগুলো লিখতে চান সেগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আজকে অবশ্যই একটু পরে হয়তো আবার ফোনে কথা হবে কারোর সাথে এবং তার ঈদ সেলিব্রেশনের খবর আমরা শুনবো। এখন একটা গান শুনছি আমরা, গানটা হচ্ছে ডেভিড গেটার একটা কম্পোজিশন। আমার কয়েকজন খুব ফেভারিট কম্পোজারের মধ্যে একজন হচ্ছে ডেভিড গেটার, ফ্রেঞ্চ কম্পোজার অ্যান্ড ডিজে। এটা হচ্ছে ফিচারিং সিয়া, গানটার নাম হচ্ছে টাইটানিয়াম। একটু পরে ফিরছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। ঈদের পরে আজকে ফার্স্ট কথা হচ্ছে, তাই একটু ভিন্ন রকম হয়তো আড্ডার আমেজটা আজকে, এবং সবার সেলিব্রেশনের খবরাখবর জানার চেষ্টা করছি এই মুহূর্তে আমি। তার মাঝখানে অনেক ইন্টারেস্টিং টপিকও চলে আসছে, লাইক ফ্লার্টিং। আর আমরা একটু আগে শুনছিলাম আরবো ভাইয়ের টাকা মানুষ। আর এই মুহূর্তে আমাকে অবশ্য অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে উর্মি আমাকে জানিয়েছেন সরি ফর জয়নিং লেট, জাস্ট জয়েন, বাট সেই সব কথা পরে হবে। আমাকে আগে বলো তুমি লাস্ট উইক কোথায় ছিলে। খুব সহজেই সেটা অনুমেয় ছিল। আমি ঈদের ছুটি সময়টা কাটাতে আসলে হোম টাউন পটুয়াখালীতে যাচ্ছিলাম, এবং লাস্ট উইক ঠিক এই সময়টাতে আমি মেঘনা নদীতে ছিলাম প্রবাবলি। বেশ অনেকদিন পরে লঞ্চ জার্নি করা হলো, অনেকদিন করা হয়নি, মাঝখানে কয়েকটা বেশ লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছিল, এবং অনেকদিন পরে আরেকবার করে আমি রোমাঞ্চিত আবেগে আপ্লুত আরেকবার রিয়েলাইজ করলাম যে যাই বলুক না কেন, লঞ্চ জার্নি ইজ দ্য বেস্ট ওয়ান। এটার উপর আসলে কোনো কথা হবে না। ওকে, যারা এখনো করেননি এবং যারা লঞ্চ জার্নির কথা শুনলেই বিভিন্ন রকম নেগেটিভ অজুহাত বা বিভিন্ন রকম অনেক কিছু বলে থাকেন, জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা থেকে, অনেক আনন্দের একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলে, লঞ্চ জার্নি ইজ সিম্পলি অ্যামেজিং। ওকে, জকিং লাইক ইউ। ইজ ইট ফ্লার্টিং? একা আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে প্যারাডাইজ বাই কোল্ডপ্লে, অপেক্ষা বাই ভাইকিংস, whenever ever getting back tougher by Taylor Swift, যে কোনো একটা গান প্লে করার জন্য। ড্রিম গার্ল আমাকে অবশ্য একটা চাঞ্চল্যকর এসএমএস পাঠিয়েছেন। এই মেয়েটা সবসময় মন টন ভালো থাকে এবং আমাকে খুব খোঁচাতে থাকে, খ্যাপাতে বেশিরভাগ সময় সে ব্যর্থ হয়, কিন্তু অংশগ্রহণই বড় কথা, প্রতিযোগিতায় জয় পরাজয় নয়। আমি তার এই অব্যাহত চেষ্টাকে অ্যাপ্রিশিয়েট করি, এবং রবার্টসের কথা আমাকে প্রায়শই মনে করিয়ে দেয়, যিনি যে ধৈর্যশীলার পরিচয় দিয়ে আমাদের ছোটবেলা বাংলা ব্যাক বিভিন্ন রচনা বা ভারম প্রসারণ বা বিভিন্ন রকম অনেক জায়গা করে নিয়েছে সেই রবার্ট। আমি এখনো জানি রবার্ট ব্রুসটাকে। স্টিভ ব্রু নামে একজন লোক চিনি, ইংল্যান্ডের একজন ফুটবল ম্যানেজার এবং কয়েকটা ক্লাবে কোচিং করিয়েছে, খুব একটা সুবিধা হচ্ছে না। তাকে আমি স্টিভ ব্রুস নামে আরেকজনকে ব্রুসলি, সেই অ্যাকশন হিরো যার ছোটা অংশ নেই কিন্তু ব্যাপক অ্যাকশন তিনি, তার সাথে পালাও পারে না, এরকম দিয়ে আর কি ব্রুস মাইট একটা মুভি আছে। তারপরে আরো ব্রুস জান আছে একজন, ব্রুসকে চিনি। তো ব্রুস এই ব্যক্তিটিকে কেন, তাকে ছোটলায় বাংলা শোনায় অনেকবার নাম লিখতে হলো ধৈর্য অবশ্যই এই ধরনের লিখতে গিয়ে। এখন আমি জানি যে রবার্ট ব্রুস একবার নয় 7 বার চেষ্টায় ওয়াটারলুর যুদ্ধ জয় করেছিলেন, এরকম কি ব্যাপার ছিল কি? বেলজিয়ামের ওয়াটারলু নামে একটা আছে, সেই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল। তো সেই রবার্টসের কথা যেন কোনো আসলে আমি এক কথা থেকে আরেক কথা ফেলি। আচ্ছা, রবার্ট ব্রুস, ওই যে রিয়েল কথা বলছিলাম, ধৈর্য রবার্টসকে হারিয়ে দিয়েছে, প্রায়শই আমি চেঞ্জ করার ট্রাই করি, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু তাকে একটু আপনি এবং একটু মুডে মনে আছে এই মুহূর্তে, সেটাকে আমি জানি না, লিখে মন ভালো কোনো উপায় বলতে পারো, গান, মুভি, ঘোরারি, বই, আড্ডাজি বাদে সবের কোনোটা হবে না, ট্রাই হয়ে গেছে, কিছু বলো, বাঁচাও। ফান এসএমএস নাকি সিরিয়াস এসএমএস বুঝছি না, তবে আমি সিরিয়াস আর দিই। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ভালো করার অনেক করণ হয়তো চারদিকে ছড় ছিটানো আসে, সব থেকে ভাবি জানেন সব শ্রেষ্ঠ হয়ে আপনার মুহূর্তে আপনার সেটা সত্যিকারের অভাবে, যারা সত্যিকারের একটা মানুষ অসহায় যে আসে, তাকে আপনি কিছু সাহায্য করেন, খুব কিছু হতে হবে না, অল্প একটু সাহায্য হলেই হবে। অভাবনীয় একটা অনুভূতি এবং একটা মানে পৃথিবীর সবথেকে বড় সারপ্রাইজ মাত্র পেয়েছে, একটা এক্সপ্রেশন আছে আপনাকে শিখবে এবং অন্য খুশি হবে যে মন দেওয়াটা করবে আপনার। আমার মনে হয় যে এই মুহূর্তে আপনার নিজের অনেক অপূর্ণতা, ব্যর্থ, অপ্রাপ্তি অনেকই বুঝে যাবে এই মানুষটা দেখে, এবং আরেকবার আপনি রিয়েলাইজ করবেন যে আসলে খুব খুব সহজেই একেবারে যেটা আমাদের হয়তো হাত ঝাড়ার মতো একটা ব্যাপার, সেটা করেই অন্য মানুষের মুখে কি পরিমাণ অভাবনীয় সুখ পাশি ফোটাতে পারে, এটা যখন দেখবে আমার মনে হয় যে ওরা ডেফিনেট, এবং আমি নিজে এটা অনেকবার পেয়েছি, একদম হাতে নাতে এক মুহূর্তে আপনারটা চেঞ্জ করে, এবং আপনাকে সত্যি মনে হবে যে আপনি ভালো কাজ করেছেন, সেটা যত হোক না কেন, আর মনে হয় যে আসলে আজগুবি বা বাতাসি দুঃখ আমরা করি, হা হু এলাম না কি পাম জীবন, সেগুলোর থেকে এটা অনেক বনিষ্ঠ, যখন আসলে অনেক ছোট হলেও যখন এক মানুষের মুখে আপনি শিখতে পারবেন একজনের জন্য, কোনো একটা অসহায় অভাবী মানুষকে, দ্যাট ইজ দ্য মেডিসিন, দ্যাট ইজ বেস্ট কিউর। সিরিয়াস দিলাম বিকজ আমার কাছে হচ্ছে হয়তো আমরা মন খারাপ পারি এই মুহূর্তে।
তেজগাঁ পায়েল জানিয়েন নিউ লিস্ট পায়েল থাকে পায়ে, কিন্তু এই ড্রিম অ্যাভিনিউতে পায়ে থাকে না আসলে আমার বেশি যাই হোক নামের মধ্যে পা আছে সেজন্য আমি ধরে নিলাম পায়ে থাকে। সাইফা ফ্লার্টিং এর টপিক যে এসেছিল সাইফাস থেকে, তিনিও লিখেছেন বাই দ্য ওয়ে আই এম অলসো গুড এট ফ্লাইং ইভেন বেন ইউ। আমি সত্যি কি আছে আপনার ফ্লাইট স্কিল দেখানো, আমি সত্যি নিজের কৌতূহল রাখতে পারছি। সাইফা হ্যালো। যাই হোক আমরা এখন ফোনে কথা বলবো, সে বন্ধুদের সেলিব্রেশনে শুনবো। দেখা যাক সবার আগে ফোন দিতে পারে ফার্স্ট কলার হিসেবে আমাদের হট নাম্বারটা হচ্ছে 99366। হ্যালো, তো কেটে গেল, সেই টুট তো পেলাম। দেখে আর কেউ আছে নাকি? হ্যালো হ্যালো, ইসলাম শুনতে পান? জি ভাই, বাঁশি, তারপরে ড্রামস, পিয়ানো সব বাঁশির সাথে হালা, সেতার সব দিলাম। কে বলছেন? ভাই আর তো আমার উপরে এগিয়ে আছে, আমি যে নামটা বলবো আমার ভয় লাগছে। নাম না জেনে কথা বলি, তাই আমার মনে হয় ভালো এটাই। আপনার আশেপাশে ছিলাম জানেন, গুলশান লিংক থেকে। গুলশান রোড থেকে? আচ্ছা আমি বুঝতে পারছি না, মনে হয় যে না শুনলে আমি যেতে পারি, হয়তো যেতে পারি, হু নোস। তাহলে নাম কথা বলি আমরা। কি অবস্থা ভাই? ভালো আছেন? ভালো, কি খবর? এই তো শিখছিলাম, এখন একটু ভালো। এখন শিখলেন একটু ভালো, দুটাই একটু কোনটাই বেশি? একটু শিখ একটু ভালো। আপনার কেমন গেল একটু শেয়ার করবো। এই দিনটা একটু খারাপ ছিল। একটু খারাপ ছিল, বেশি না? না বেশি ছিল। আচ্ছা আমি সবকিছু একটু, আপনার একটু খারাপ ছিল, তারপরে মনে ছিল একটু বেশি। না আমার বাবা মারা গেছে, এই জন্য দুজনে একটু খারাপ ছিল। আর তারপর দিন একটা ফ্রেন্ড ছিল। এই আচ্ছা আমি আসলে এটা জানতাম না, দুষ্টামি করছি, আমি সত্যিত বললাম, আমি আসলে এটা জানতাম না এই ট্র্যাজিক পার্টটা, সো তাই আমি তুমি করছিলাম নানে শুরুতে, এই জন্য আমি আসলে কিছু বলো না প্লিজ। হ্যাঁ তুমি করে বলি। এখন মনে পড়ে, এখন আমি বুঝতেছি তুমি কে। হ্যাঁ আমি লাস্ট ডে ফোনে কথা বললাম, লাস্ট তুমি ফোন দিয়ে, তাই না? এবং দেবদার উপাধ্যায় ছেড়ে গিয়েছিল বলে তুমি কথা আসছিলে, তো তো হতাশ কমেছে? আমি আর কখন বলবো না, প্রমিস। আপনার ওই কথাগুলো পড়াশোনা আমার মানে খারাপ ছিল, ঠিক সত্যি রাগ হলো তোমার কথা ভাই। আমি এই শুনে আর কখন এই সমস্ত কথা বলবো না। শুধু বলবো না হবে না, মনে মুখে আনবে, এটা কিন্তু সমাধান, মনেই থাকা। ওকে হ্যাঁ ভাই প্রমিস। এটা মনে থাকে, আমার ছেড়ে ভালো হতে পারে, আমি কেন পারবো না? দ্যাটস দ্য স্পিরিট, এটাই তো দেখতে চাই আপনার মধ্যে, তোমার মধ্যে। যে আমি আপনি করে ফেলছি মনে একটু বেশি, যাই হোক আমি তোরই বলি, তোমার আমি এই স্পিরিট দেখতে চাই যে তুমি কেন ভালো হতে পারবে না, হ্যাঁ? এবং একটু অনেকখানি ভালো থাকবে কিন্তু। তোমার যে কোনো একটা মেমোরেবল ঈদের স্মৃতি আমাদের সাথে শেয়ার করো, যে কোনো একটা সব থেকে মনে পড়ে যে একটা ঈদের স্মৃতি, সেটা এই বছর হতে হবে এমন না, যে কোনো বছর হতে পারে। কি বলবো, সবচেয়ে একটা কথা আমি আমার প্রায় 1 বছর আগে যে আমি ব্যাংকে গিয়েছিলাম, যে কোনো একটা ঈদের ব্যাংকে গিয়েছিল। হ্যাঁ ঈদের ব্যাংক খোলা থাকে? ঈদের স্মৃতি শেয়ার করে বলেছি, মানে শ্রাবণ মাসের কিংবা অগ্রহণের পৌষ সন্ধ্যা না ঈদের আসলে কি যে খুব নার্ভাস হয়ে যায়। তারপর ওই বলার পর একটু ভয়ের কিছু বলে বলো যে কোনো একটা স্মৃতির দিনের। এবারে বলি, এবার হচ্ছে যে ঈদের দিন আমি বললাম না আমি সুস্থ ছিলাম, তারপর মোটার দিকে আমার ফ্রেন্ড আমার সাথে আছে, একদম বাসা সুস্থ রায়, আমার তো আমার বাসা ঠিক হলো না, তো ওখানে ঘুরে আসি। যাওয়ার দিন রিক্সাতে নামার পর এত মানুষ, আর ওই ব্যাগ রিক্সা আমার বলতে ঘুরবেন না, না মানে এত মানুষ দিয়ে দাঁড়ার মতো অবস্থায়। তারপর ওখানে কান্দছি যে আমি আর কোনো এখানে বিয়ের পরে আসবো। পাশে 2টা ছেলে ছিল, কি ব্যাপার কাম ফেটেছে কেন, তখন লজ্জা লাগছে, এগুলো হাসছিল, মানে পাশে আমি ইচ্ছা করিনি, আবার ওই রিক্সা চলে আসছে, এত মানুষ ছিল। খুবই পর্যময় অভিজ্ঞতা শুনে ঋদ্ধ মানসিক ভাই ঘটনা শুনে ওকে থেকে আমরা এসব জাতি শিক্ষা পেলো, সেটা যে ঈদের পর হাতির ঝিলে যাবে না, এই তো মূল বক্তব্য। না আমার বাসার মানুষ ছিল, আমাদের পরে যাওয়া তারা দূরে ওদের একটু জায়গা। এবং সুকান্ত কিন্তু আসলে এই কোন একটা বিষয় হবে 2017 এসে আজ করতে, আজ থেকে প্রায় অনেক আগে 90 বছর আগে লিখিলেন যে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ শির কি জনপৃথিবী বুকে একটা লাইন। এটা সেরকম একটা পরিস্থিতি কল্পনা করে যে একদিন হাতির ঝিলে নতুন আসবে ঘুরে বেড়াতে দূরকে, তাই আশপাশের বাসা তাদের ছেড়ে দিতে হবে। আমি ওই গেলাম না ঈদের দিন, পটুয়া ঈদের পরদিন পাই, তারপর দিন 2 দিন ছিল, তারপরে দুপুরে এখন ঢাকা। অবভিয়াসলি আমি সবসময় তোমাকে সাল দেওয়ার জন্য। আচ্ছা বাড়িতে কথা বলো প্লিজ। সেটা বলার পর আমি শুনেছি তো আমার ভাই এসে বলতো, হ্যাঁ আমি কাকে শুনলাম যে ইরাজ ভাইকে বলতেছে, মানে আমার কিছু আমি একটা গান শুনতাম। কি গান শোনা যায় এখন এই মুহূর্তে? হ্যাঁ অথবা কবিতা খুব কাটবে রেডি, ওকে একটু জাস্ট
একটু কথা হলো কি না হার তো এই তোমা সরি তোমা তুমি নীলিম দিকে তাকিয়ে বল পারো তো এই যে আমার কাছে একটু কথা বলতে পারো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কেমন আছো তুমি? এই আলহামদুলিল্লাহ আছে আপনি? হ্যাঁ ভালো মোবারক। এই বড় তো তোমার দীর্ঘ নাতিদের আফসোসের কথা বললাম যে আমি গান শোনাতে ছিলে দেশ যাওয়ার উদ্দেশ্যে আমাদের প্রথমে। হ্যাঁ অবশ্যই শুনছিলাম বাচ্চা পারি না একলি। সেদিন পাউন্ড আজকে তুমি পেয়েছো, তাই আজকে সেই সুবর্ণ যোগ একটা গান শোনানোর আমার রেডিও আমার কাছ থেকে একটা গান। কি গান শুনবো তোমার কাছ থেকে আজকে আমরা? কোনটা শুনতে চাও একটু বললে ভালো হয়। মারফতি গান শোনাতে পারো? আচ্ছা আমি তাহসানের একটা গান করি। শিওর প্লিজ। ওকে থ্যাংক ইউ। দুনিয়ায় তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, তত সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কোনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। থ্যাংক ইউ। অসাধারণ ছিল, অসাধারণ। আমি তো আসলে ভালো লেগেছে, আমি দুষ্টামি করছি না। না না থ্যাংক ইউ সো মাচ। আমরা দুইজনকে দুজনকে ধন্যবাদ। আমি এই গান শুনে আমি নীলতের মোড় বলতে বাধ্য হচ্ছি। নীলক্ষেতের মোড় মানে হচ্ছে আসলে মানে ভালো হলে সবাই বলে না ওয়ান মোড়, তো এটাও আরেকটা মোড় আর কি নীলক্ষেতের। সো আমি আরেকটা গান শুনাই, 4 লাইন অ্যাটলিস্ট। হ্যাঁ তুমি আলো নিয়ে গিয়েছো, অন্ধকার নিয়ে পারো এবার। না শিওর আমি গাচ্ছি আজকে। শিওর। একটা ইংলিশ গান শুনে লাভ মি লাইক ডু হোয়াটএভার দ্যাট। হিব্রু ভাষার গান শোনাতে পারো, হিন্দি। ওকে ওকে থ্যাংক ইউ। The light, you're the night, you're the color of my blood, you're the cure, you're the pain, you're the only thing I wanna touch. Never knew that it could mean so much, so much. Love me like you do, la la, love me like you do, touch me like you do, ta ta, touch me like you do, so love me like you do, la la, love me like you do. What are you waiting for? Fading in, fade out, on the edge of paradise. Every inch of your skin is a holy grail I've got to find. Only you can set my heart on fire, on fire. Yeah. আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি actually, আর আমি actually মেডিকেলের প্রিপারেশন কিছু করে দিবেন আমার জন্য। মেডিকেলের জন্য শুনেছো কি গানগুলো থেকে নাকি? না হচ্ছে যে গানটাই মানে এইবার পাশে আমি লেখা হচ্ছে খুব সিরিয়াস এগুলো নিয়ে, তো আমি এইচএসসি না শুভকামনা থাকবে তোমার জন্য, মেডিকেলে চাপাও। আর গান খুব হয়েছে এবং আমি লাভ মি লাইক ইউ ওল্ডিং এর গান শুনতে আমি মনে হচ্ছে 50 Shades Dark, 50 Shades of দেখছি আর কি। আচ্ছা ভালো থাকবেন, কার সাথে কথা বলবো আরে বলবো দুজনের সাথে। আপাতত তেমনি বন্দি তমকে দেখছি। ভালো থেকো। ছিলাম তাই এবং তার মেয়ে দুজন একসাথে জীবন দিয়ে আমরা কনভারসেশন এবং দুটি অসাধারণ গেয়ে শুনিয়েছি এবং ভালো লেগেছে, ভালো গিয়ে থাকেন। বোধহয় একটু এগিয়ে ছিলেন, রেডিওতে বোধহয় গান শোনাচ্ছেন হতে পারে, সেই সব মিলিয়ে এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ওনার গভীর নিঃশ্বাসের শব্দ আসছিল দু বাতায়ন পাশে, সেটা একটা মনে হয় আলাদা একটা হারমোনি করেছিল আর কি, ব্রিদিং মিউজিক অর সামথিং লাইক দ্যাট। আজকে আমরা অনেক দূর চলেছি, অনেক কথা বলেছি, গান আড্ডা দিয়ে শেষ পড়েছি, এখন একটু গানে শুনে চলে যাবো। আবার একটু বলে দিই, কোনো গান শুনতে চান, যদি কোনো কথা শেয়ারতে চান, নিয়ে যে কোনো লিবারেশনের মানে কোনো কিছু শিখতে চান, প্লিজ একটা ছোট্ট এসএমএস করলেই আদি এরকম আপনি লাস্টেস্ট কলার লাইনটা পেয়ে যেত, হয়তো আপনার ফোনে কথা হবে। এসে করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন আমাদের শর্ট ভার্সন, যেটা RA স্পেস আপনার নামটি আর তার কথাগুলো লিখবেন, যে নাম সেটা হচ্ছে 6969। আর যদি আবার লাইন ওপেন করি তখন আমাকে ফোন দিয়ে আপনি আমাকে কথা বলার সুযোগটা হয়তো আমাকে পারেন, সেটা 9836 এই কথা। এই ফিচার কম্পোজিশন শুনবো এই ব্রাদার, আমি একটু পরে এই গানটা সিস্টার সবাই করবেন, পরে ফিরছি সাথে এখন। Hey brother, there's an endless we discover.
Hi friends, welcome back once again. শুনছেন ইরা আপনার সোল দেন রেডিও আর শুনছেন রেডিও আমার 8.4 এফ। সবাইকে আরেকবার জানাচ্ছি আমি সিট থেকে। তো আমরা শুনছি আমার ফেজের একটা গানটা নাম হচ্ছে মন, এবং এটা হচ্ছে ফেজের জীবনধারা অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। জীবনধারা, আপনার জীবনধারা সেগুলো তো সময় শুনে কি, এবং আজকে যেটা করে শুনতে সেটা হচ্ছে যে এই কেমন গেল, কোন কার্টুন কি করলেন, করতে চেয়েছিল কিন্তু করা হয়নি, এখনো কি করা আছে সেই সবই আশা করবো SMS এবং ফোন কলের তুমি, কারণ মাঝে আমরা আজকে ওপেন আমার বন্ধুই ফোন গাচ্ছেন অনেক বাংলা ইংরেজি অনেক রকম আমরা শুনছি, সাথে দীর্ঘশ্বাস অথবা শ্বাস যেটাই বলি না কমপ্লিটলি। আচ্ছা, আমাকে একটা লিখেছেন ওয়াও 3 বার লিখেছেন থ্যাঙ্কস, বিশাল এক থ্যাঙ্কস দেন প্লেইং দ্য ওয়ার্ফেজ নাম্বার। যাচ্ছে যে ওয়ার্ফেজের বিশাল এক ফ্যান তিনি, কান্তার আমিও ওয়ার্ফেজের ভয়াবহ রকমের ফ্যান, দুর্ধ রকমের ফ্যান অনেক পিতাল থেকে। কিন্তু না, বল চলে ফিল্ডারকে দিয়ে সীমা বাইরে হয়ে 4 রান, এইভাবেই বলা হয় যে কি না ইংকালের ওয়ার্ডস কি নিয়ে অবশ্যই ইমপ্রেশন। এবং আসলে আমরা যারা মিক লাভার, আমরা নাদান বান্দা, আমরা বিভিন্ন রকম ভালো গুণী মিউজিশিয়ান, বিভিন্ন অসাম ব্যান্ড যারা ফ্যান কি, তারা তার গান শুনে আমরা চকিত হই, ভীত হই, মুড হই, বিষয়াভিভূত হই। তখন সেরকম চাতকের ওয়েট করে থাকি যখন তাদের নতুন গান বের হবে, নতুন অ্যালবাম বের হবে, এবং তাদের যখন কনসার্ট আমরা অথবা তাদের ইন্টারভিউ দেখি বা পেপার ইন্টারভিউ অথবা যে কোনো আড্ডার গ্রামে দেখি, অন্যরকম একটা লোকের কাজ করে, দেশি মিউজিক বিদেশি হোক না কেন, তাই উল্টোটা হয় আমরা সেখানে মনের শুনতে পাই, ভালো গান শুনি, সেই ব্যান্ড ভেঙে যায় বা হঠাৎ করে গান বন্ধ করে দেয়, ব্যান্ড হয়ে যায়। তো এরকম ব্যাপার একবার হয়েছে পাদুরে পালা, কিন্তু পর্যন্ত তাদের আমার যেটা মনে হয়েছে, তো আমি খোলা বলি কারণ ঘুপিয়েছি সেই বলাটাই হতো, সেটা হচ্ছে যে তাদের যত এখন পর্যন্ত ডেফিনেটলি 2 জন হচ্ছে মহিলা, প্রথম দিকে সঞ্জয়, তারপরে রিজা বাংলোতে যান। তো মিজান যাবার পরে আসলে ফেজের এখন লাইন আমি পার্সোনাল আমার ধারণার সাথে ওয়ারফেজ আমি একমত হন যে একদম আমরা স্যাটিসফাইড না, বিকজ ডিউ রেসপেক্ট পলাশ আমার মনে হয় যে ওয়ারফেজের সাথে পলাশ যায় না, এবং ওয়ারফেজ যে ধরনের হিস্ট্রি ট্রেডিশন ঠিক একেবারেই যায় পলাশের সাথে। ওয়ারফেজ পলাশ যদি তার মতো করে অন্য করে বা ভিন্ন ধারা যেটা পলাশে যায়, সেটা যেমন জন্য বেটার ওয়ারফেজের সাথে এমন ওয়ারফেজের জন্য বেটার। সেদিক থেকে আমি যে ইটস দ্য গ্রেটেস্ট মিসম্যাচ অর গ্রেটেস্ট রং প্লেস উই হ্যাভ সিন এভার ওয়াজ এন্ড পলাশ টুগেদার। এটা আমার ব্যক্তিগত মত, আমি জানি না কি ভাবেন। এই ওয়ারফেজ চাইনি, আমার ফেজ আসলে চাইনি, এবং ওয়ারফেজ যারা সেই দুর্দান্ত অ্যালবামগুলো শুনি, প্রথম অ্যালবাম ওয়ারফেজের টাইটেল নাম অবাক ভালো, জীবন অসামাজিক, তারপরে মহারাজ, এবং তারপরে হচ্ছে চলা, তার একদম সর্বোচ্চ অ্যালবাম যেটা তো সত্য, দুর্দান্ত সব অ্যালবাম, দুটো সব কম্পোজিশন গান। তো সেই ওয়ারফেজের এরকম অসহায় পরিণতি আমি কেউ দেখতে চাই, এটা আমার ওয়ারফেজের ট্রু লাভ, যারা আমার হয় সবাই এক পোষণ করবে। ওয়ারফেজের এই শুতে এই এত বললাম সূত্র ধরে সাইফা আমাকে জানছেন, সাইফ লুকা আমাকে জানছেন যে আপনি এক ফ্লার্ট এন্ড লাভ ইন দি ইয়ার গান প্লিজ, এন্ড আই এম নট অনলি সাইফা, বাট এই ধরনের গান ঠিক কোন নাচের গানকে এই ধরনের গান বলে ফ্লার্ট এন্ড লাভ ইন দি ইয়ার? আপনি প্লিজ একটা যদি গানের এরকম বলে দেন কৃতার্থ সেই গানটা প্লে ট্রাই করবো। অবশ্য আরেকটা গানের মনে পড়ে, এটা হয়তো আর ওই ধাঁচ ওই জনরা হতে পারে, ব্রায়ামসের একটা গান, গানের নাম মনে আর এখন বলা যাবে না। আপনি ইন্টেলিজেন্ট মেয়ে তাহলে বুঝেন কোন গানটা বলতে যাচ্ছি, যে নাম মনে আর বাজাচ্ছে না। তো এরকম ব্রায়ান অ্যাডামসের গান আছে, কাজিনদের আমার কথা ছিল এই বেশিক্ষণ শোয়ের জাস্ট 1-1.5 ঘন্টা আগে গানটা নিয়ে, কোইন্সিডেন্ট সেই গানটা কথা মেবি দ্যাট ইজ সং লাইক দ্যাট ফ্লার্ট লাভ ইন দ্য ইয়ার। আই ওয়ান্ট টু মেনশন ইউ অবভিয়াসলি ইউ মাস্ট নো ওয়াই রিয়েলি নো দ্য সং। ব্রায়ান অ্যাডামস ক্লু দিয়ে দিলাম, একটা ক্লু দিই, একটা পপুলার গান না। আর অনেকে লিখেন ছায়াছেন একটা রিকোয়েস্ট, তাহার তোমার এই গানটা শুনছেন তিনি সুজায়াত, সুন্দর নাম তো সুজায়াত, আর অনেক হোকায়াত এই শুভকামনার জন্য। তার জীবনের সব থেকে বাজিটা ছিল, আমি জানি কেন, যে যিনি লিখে অ্যাটেনশন বাই পুথ, এইটা কি রেডিও না থাকলে প্লে করা যাবে অবশ্যই, যে যিনি সঙ্গীন যে পূর্ব গানটা প্লে করার জন্য, এবং লিখেছেন এখন কমপ্লিট কি এমন ঘট আপনার কমপ্লিট করে দিও। আর তুমি আমাকে জানি নিজের গ্রামে ছিলেন, এবং এবার ঈদে মেলা ছিলেন তিনি, নাগরদোলায় উঠেন। আচ্ছা, নগদোলা আর নাগরদোলা এর মধ্যে পার্থক্য কি? দোলা নাগর খায় বা নগরে যে দোলা উঠে সেটা হচ্ছে নগরদোলা, আর নগরী যে দোলা আমরা বা নগিয়ে যে দোলা আমরা বা উঠি মেরি গ্রাউন্ড, সেটা হচ্ছে নগরদোলা। তো খুব কি নগরদোলা নাগরদোলা, আপনি কোনটা? একটা স্টিকার মনে পড়ছে, এটা কানের কথা অনেক আগে, উন্মাদ আমার প্রিয় ম্যাগাজিন ছিল ছোট থেকেই, এবং সেখানে ইন্টারেস্টিং স্টিক মাঝে মাঝে তার খুব মজা স্টিক বের করতো। তো যারা বিশেষ রকম তারা ওগুলো পরে বাড়ির দরজা লাগতেন, তার একটা স্টিকার আমার খুবই পছন্দের ছিল, হচ্ছে যে উন্মাদ সেই দুটো ফাদাত বের হয়েছে, বিশাল একটা ফ্রেমের চশমা, এরকম একটা করে কথা এরকম যে আহমাদ কিন্তু আপনি কি আই রিয়েলি দ্যাট। এবং আমার কাছে হয় যে আসলে স্যাটায়ার হিসেবে বা ফান হিসেবে যদি আমরা নিও, আমার কাছে মনে হয় একটা গভীর তাৎপর্য আছে, হচ্ছে যে শুধু মাদনার ক্ষেত্রে প্রায়শই অন্য আলোচনা করি যে ও তো আরে দূর ও তো এরকম, হ্যাঁ সেই মানুষ আপনি কতটা ভালো, আমার মনে এরকম একটা মিনিং সেই স্যারের পেছনে আর ওই স্টিকারের, বাট আই রিয়েলি লাভ দ্যাট, আমি কিন্তু আপনি সুস্থ।
সে যাই হোক, তাহমিনা যেটা নাগরদোলার এত কথা লিখেছে, নাগরদোলায় উঠেছেন এবং প্রতি রাতেই কেন্দ্র মিলে গ্রামের সরু রাস্তায় তার আর আকাশের নিচে হেঁটেছেন। এই তো অসাধারণ সময় কাটিয়েছেন তাহমিনা। আচ্ছা, এখন কোনো কথা ছিল না, এখন কথা হবে না, গান হবে। কোনো কিছু দিতে চান, নিজের কথা শেয়ার করতে চান, ঈদের কথা জানাতে চান, সেলিব্রেশন করে, এবং যদি গান শুনতে চান ইউজ করবেন প্রথমে রেডিও শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার ঠিকানা, এবং তারপরে কথা লিখে পাঠাবেন বলে, সেটা হচ্ছে 699। আমার গলাটা বেশ ড্রপ করছে আজ, সেজন্য আরেকবার দুটো ক্ষমা প্রার্থনা করছি। আর যদি ফোন কনভারসেশনে অনে আল্লাহ আড্ডায় অংশে চান আমার সাথে, তাহলে সেটাতে পারেন 993666 এই নাম্বারে। আমরা যে গানটা শুনবো হচ্ছে একটু আগে যে রিকোয়েস্ট এসেছে জেনির কাছে, চার্লি অ্যাটেনশন। সো আমি অ্যাটেন্ড দিয়েছি সেই এমএসএ এবং এটা প্লে গুড। এরপরে ফিরছি, সাথে হবে, কোথাও যাবে না। ওকে, throwing that dirt all on my name, 'cause you knew that I'd call. হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, হোয়াটস আপ। শুনছেন এই মুহূর্তে কিন্তু কাকে সেটা আপনি জানেন, যদি না জানেন তাহলে আরেকবার বলি। শুনছেন আজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:54। 12:54 কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা সময়, খুবই সিগনিফিক্যান্ট একটা সময়। হ্যাঁ, কারণ অন্য অনেক সময় আছে, অনেক মিনিট এতটা বেজে এতটা, কিন্তু এমন আর কোনো সময় নেই যেই সময় দাঁড়িয়ে আপনি বলতে পারবেন 1টা বাজতে আর 6 মিনিট বাকি। এটা একমাত্র 12:54তেই বলতে পারবেন। সেদিক থেকে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা সময়, তাই একাগ্র হয়ে নিমগ্ন হয়ে আমাকে শুনুন। ওকে, শুনছিলাম মাইলসের একটা গান, শোনা হচ্ছে গানটার নাম, এটা হচ্ছে মাইলসের সর্বশেষ রিলিজ অ্যালবাম প্রতি ছবি থেকে নেওয়া। প্রতি ছবির বেশ কিছু গান ভালো, মানে সর্বশেষ অ্যালবামটা আমার আসলেই ভালো লেগেছে। বেশ সময় নিয়ে পরিশ্রম করে চেষ্টা করেছে, তার বোঝাই যায়। এবং প্রথম ওই অ্যালবামে যে গানটা আমি শুনি সেটা এই গানটা শোনা, এবং লাভ অ্যাট ফার্স্ট লিসনিং এরকম একটা ব্যাপার ছিল। গানটার লিরিক্স, টিউন, কম্পোজিশন, সুদিং গিটার ওয়ার্ক, ড্রামিং, স্পেশালি মানবের কিবোর্ড ওয়ার্ক, সব কিছু দুর্দান্ত ছিল। আমার খুব ভালো লাগে গানটা শোনা, ব্যাপক এক কথায় অস্থির আর কি। সে যাই হোক, আমি একটা SMS পড়বো এখন। সাকিব নামের একজন বন্ধু আমাকে পাঠিয়েছেন বসুন্ধরা থেকে, যে SMS-টা পাঠিয়েছেন, এরকম SMS আমি সেই 2007 থেকে, সেই কটকরি সাল থেকে অনেক পাই, কিন্তু সাধারণত এরকম SMS আমি পড়ি না, কারণ আমার কাছে পড়াটা মিনিংলেস মনে হয়। যাই হোক, পড়ি না, সে কারণে সেটা কি কারণে ভিন্ন, সাধারণত পড়া হয় না। কিন্তু আজকে একটু ঈদের একটু ডিফারেন্ট শো, ঈদের আমেজে একটু লাইট মুডে কথা বলছি, যে কারণে আসলে আমরা ফ্লার্টিং নিয়ে একটা দীর্ঘ ভাষণ দিয়ে ফেলেছি আমি, তো এবং দিয়ে আসলে ভালো লেগেছে আমার, সেই কারণে আজকে এই SMS-টা পড়ছি। এবং পড়ার একটা কারণ আছে, অবশ্য ব্যাখ্যা করব। এবং ফ্লার্টিং এর সপক্ষে বলার কারণে অনেকেই নিশ্চয়ই আমার উপরে খেপে গিয়েছেন, এটা বলার পর আরো খেপে যাবেন। তো মানুষকে খাপাতে আমার ভালো লাগে, খ্যাপারাম খেপে যা। তো সে যাই হোক, এই জন্য আমি এসএমএসটা পড়ি। বসুন্ধরা থেকে সাকিব আমাকে জানিয়েছেন যে আনিকাকে একটু আমার হয়ে একটু প্রপোজ করে দিবা, 9 বছরে ট্রাই করছি, বাট পারছি না। সাধারণত আমি এরকম SMS অ্যাভয়েড করি, আজকে পড়লাম। তার একটা বিশিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে যে আমি সাকিবকে যে বুদ্ধিটা দেবো এটা কেউ তাকে দিবেন না। সবাই বলবেন ওই রবার্ট ব্রুসের কথা, আবার সেই রবার্ট ব্রুসের প্রসঙ্গ চলে আসলো দেখেন, এবং ধৈর্য অধ্যাবসার কথা বলবেন যে, এবং একটা খুব মুখস্থ ডায়লগ আছে যেটা আমি অনেককে বলতে শুনি আশপাশে, মন থেকে চাইলে আসলে সব কিছুই পাওয়া যায়, এরকম অনেক কিছুই আমরা শুনি। তো এরকম কিছু নিশ্চয়ই ইন্সপায়ারিং, নিশ্চয়ই কিছুই তাকে বলবেন, এবং দেবদাস সিনেমা দেখাবেন, তারপরে আর অনেক উদাহরণ দেবেন জগতের মহৎ সব প্রেমিকদের। তো সে যাই হোক, আমি ঠিক উল্টোটা বলবো, আমি বলবো যে আপনি খুব ভুল কাজ করেছেন। 9 বছর ধরে আনিকাকে পাওয়ার ট্রাই করে আপনার উচিত ছিল 9 মাসের মাথায় ডিরেকশন চেঞ্জ করা, অন্য কাউকে অন্য ঠিকানায় নৌকা ভেড়ানো বা পাল তুলে অন্য নদীতে যাত্রা শুরু করা। এটা এবং এই কথা বলার সাথে সাথে নিশ্চয়ই ভাবছেন যে ছেলেটা কি মাথা খারাপ হয়ে গেল নাকি, আছে কি সব উল্টাপাল্টা কথা বলছে। একটা ছেলে মহৎ গভীর হৃদয়ের গভীর প্রেমের পরিচয় দিচ্ছে, আর তাকে বলছে 9 মাসের মাথায় ডিরেকশন চেঞ্জ করা উচিত ছিল। ছেলেটা তো আসলেই বদমাইশ, এতদিন বুঝিনি, না বুঝে অবশ্য শুনতুম, আজকে থেকে আর শুনবো না। এরকম যারা ভাবছেন তাদেরকে একটু বুঝিয়ে বলি, আমার এই কথাটা কিন্তু শুধুমাত্র আমার একার না। আগেরবার যেরকম অনেক রেফারেন্স দিয়েছিলাম সঞ্জীব চৌধুরী গানের, ক্রিস্তফ কিসলভস্কির মুভি ট্রামওয়ের কথা, এবারও আমি কিন্তু রেফারেন্স দেবো। আমি কিন্তু রেফারেন্স ছাড়া কিন্তু কথা বলি না, রেফারেন্সিয়াল গাই। তো এবার যে রেফারেন্সটা দেবো সেটা হচ্ছে একটা সত্য ঘটনার, যে সত্য ঘটনা নিয়ে একটা সিনেমা বানানোও হয়েছিল, সেই সিনেমা অস্কারও পেয়েছিল। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এ বিউটিফুল মাইন্ড। এই সিনেমাটার নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন, এবং খুব দারুণ একটা সিনেমা। রাসেল ক্রো ছিলেন এই সিনেমাতে এবং জেনিফার কানেলি। এটা হচ্ছে 2000 সালের একটা সিনেমা, যেটা 2001 সালের দিকে, বা যদি ভুল না বলে থাকি 2001-এর সিনেমা, যেটা 2002-এ অস্কার পায়, এরকম না, 2000 সালের সিনেমা 2001-এ অস্কার পায় প্রবাবলি। রন হাওয়ার্ডের সিনেমা যদি মনে পড়ছে আমার, যদি ভুল না করে থাকি ডিরেক্টর। এবং এই বিউটিফুল মাইন্ড সিনেমাটা আসলেই দারুণ, এবং আপনাকে টাচ করবে, ইমোশনালি আপনি আক্রান্ত হবেন। আর সিনেমাটা আসলে সত্যি ঘটনা নিয়ে নির্মিত। ডক্টর জন ন্যাশ নামের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন,
যিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে গবেষণা করতেন, পড়াতেন, সেই প্রিন্সটন ইউনিভার্সিটি ডক্টর জন ন্যাশ গণিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1994 সালে একটা বিশেষ থিওরি আবিষ্কার করার জন্য। সেটা হচ্ছে গেম থিওরি। যারা স্পেশাল ইকোনমিক্সের স্টুডেন্ট তারা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। একটা ম্যাথমেটিক্যাল একটা থিওরি, এবং যেটা ইকোনমিক্সে বহুলভাবে প্রচলিত হয়, আমরাও পড়ে এসেছি সেটা খুব ভালোভাবে, এবং খুব ইন্টারেস্টিং ছিল দ্য গেম থিওরি। অনেক থিওরিটা অনেক ভাস্ট, অনেক বিশাল। সংক্ষেপে আমি সেটা বোঝানোর চেষ্টা করব যদি আপনি বোর্ড না হন। তো সেটা আবিষ্কার করে 94-এ প্রিন্সটন ইউনিভার্সিটি সেই ডক্টর জন ন্যাশ গণিতে নোবেল প্রাইজ জিতেন। বিশাল ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর কিছুদিন পরে তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হন, এবং একদম পাগলের মতো হয়ে যান আসলে একেবারে, এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার জীবন, মানে বলা যাচ্ছে যে জীবনটা একটা হুমকির মুখে পড়ে গিয়েছিল। এরকম নোবেল প্রাইজ পাওয়া একজন প্রফেসর, ম্যাথমেটিশিয়ান, এত অসাধারণ একটা চাঞ্চল্যকর আবিষ্কার করার পর যদি এরকম সিজোফ্রেনিয়া পেশেন্টে পরিণত হয়ে যান, কত দুর্ভাগ্যের একটা বিষয়। কিন্তু তার স্ত্রী, সিনেমাতে জেনিফার কানেলি যে ভূমিকাটাতে অভিনয় করেছেন, মানে ওই রবার্ট ব্রুসের প্রসঙ্গ আবার চলে আসছে। রবার্ট ব্রুসের মতো ধৈর্য, নিরলস অধ্যাবসায়ের মাধ্যমে প্রচণ্ড ভালোবাসা, মমতা দিয়ে দিনের পর দিন সেবা শুশ্রূষা করে, এবং প্রতিনিয়ত তার পাশে থেকে একটা মুহূর্তের জন্য তার মনে হয়নি আমি একে ছেড়ে চলে যাবো, এই প্রায় পাগল হয়ে যাওয়া মানুষটাকে। ঐকান্তিক এবং নিরলস অধ্যাবসায় সাধনার পর অবশেষে সেই মানুষটাকে তিনি ভালো করে তোলেন। এটা একটা বিরল একটা দৃষ্টান্ত যে সিজোফ্রেনিক পেশেন্টকে এভাবে তিনি আবার ঠিক পথে ফিরিয়ে এনেছিলেন, এবং আবার তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি চাকরিটা তিনি আবার ফিরে পান। অসাধারণ একটা হৃদয় ছুঁয়ে যাওয়া একটা সত্যি ঘটনা, এবং সত্যিকারের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ যেরকম ঘটনাগুলোতে আছে তার মধ্যে অন্যতম এটা একটা আমার কাছে মনে হয়। তো সেই সিনেমাতে, এটা তো সিনেমার কথা বললাম, এভরি বিউটিফুল মাইন্ড, ডক্টর জন ন্যাশের কথা বললাম। তো এবার আসি আমরা আসল কথায়, যে কোন থিওরিটা আবিষ্কার করে তিনি নোবেল জিতেছিলেন, দ্য গেম থিওরি। গেম থিওরিটা হচ্ছে এরকম, এবং উইন উইন সিচুয়েশন, মানে যদি আপনার কাছে অনেকগুলো অপশন থাকে এবং অনেকগুলো পার্টি থাকে, অনেকগুলো প্রতিযোগী থাকে, সেখানে এমন একটা সলিউশন বের করা যাতে সবাই সুখী থাকে, সবাই আর কি সব থেকে বেস্ট আউটপুটটা পায়। ফর এক্সাম্পল, একটা রুমে 4টা বল আছে, একটা লাল, নীল, সবুজ, হলুদ, এবং মানুষ আছে 4 জন। তো কে কোন বলটা পেলে, কার ফেভারিট কালার কি আপনি জানেন না। দেখা গেল যে যার ফেভারিট নীল আপনি তাকে লাল একটা বল দিচ্ছেন, আবার যার ফেভারিট কালার হচ্ছে লাল তাকে আপনি সবুজ বল দিচ্ছেন। তো এরকম যেন না হয়, কোন কম্বিনেশন করলে যার ফেভারিট কালার যেটা, সেই কালারের বল তাকে দেওয়ার সম্ভাবনা বেশি, এরকম একটা কিন্তু ব্যাপার এরকমই ছিল থিওরিটা। তো সেই থিওরি নিশ্চিত করে এটা যে এরকম বেস্ট আউটপুটটা আপনি কিভাবে পাবেন, যে সবাই যেখানে উইনার হবে, উইন উইন সিচুয়েশন। তো এটা কিভাবে তার মাথায় আসলো এই গেম থিওরিটা, সেটা হচ্ছে একটু বলি। সেই প্রিন্সটন ইউনিভার্সিটিতে যখন তারা দিনরাত গবেষণা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন, তো একদিন এক্সস্টেড হয়ে তিনি নাইট ক্লাবে গেলেন। তাদের ইউনিভার্সিটি একটা ছোট বার বা নাইট ক্লাবের মতো ছিল। আমার মনে হয় পানশালা বললেই ভালো শোনাবে, বিশ্ববিদ্যালয় বলে কথা, শিক্ষাঙ্গনের পবিত্রতা আমরা রক্ষায় সচেষ্ট থাকবো সবাই, নাইট ক্লাব বললে কেমন যেন শোনায়। তো সেখানে তিনি 3 জন বন্ধু নিয়ে গেলেন, তারা 4 ফ্রেন্ড গিয়ে বেশ একটু লাইট মুডে, তো সেখানে বসেও ডক্টর জন ন্যাশ ওই কাগজ কলমে সেই বারে বসেও অঙ্কের হিসাব মেলাচ্ছেন। তো এমন সময় সেখানে 4 সুন্দরী প্রবেশ করলেন, সবাইকে আলোকিত করে, আলোড়িত করে, চারপাশে ধামাকা বাজিয়ে তাদের বিজয় যাত্রা ঘোষণা করলেন সেই বারে এসে 4 তরুণী। সাথে সাথে ওই সেই ডক্টর জন ন্যাশ, সে তো অঙ্ক নিয়ে বিজি, তার সাথে যে বাকি 3 জন বন্ধু ছিলেন, এটা কিন্তু সত্য ঘটনা। তো তারা ওই সেই ফ্লার্টিং ঘুরে ফিরে আবার আসলো রবার্ট ব্রুসের মতো। তা তো সাথে সাথে ফ্লার্টিং মুডে চলে গেলেন, ফ্লার্টিং মুড অন হয়ে গেল, চোখাচোখি হচ্ছে মেয়েগুলোর সাথে ছেলেদের, এবং 4 জনের মধ্যে, 4 জন তরুণীর মধ্যে একজন হচ্ছেন ভয়াবহ সুন্দরী, সব থেকে বেশি সুন্দরী যিনি আর কি, বাকি 3 জন তার থেকে অনেক কম, বাট তারাও অ্যাট্রাক্টিভ, বাট ওই আসল কুতুব যিনি, বিশ্ব সুন্দরী যিনি, তার থেকে অনেক কম। তো সেই মেইন সুন্দরীর সাথে আমাদের ডক্টর জন ন্যাশের চোখাচোখি হচ্ছে, এবং সেই মেইন সুন্দরী ডক্টর জন ন্যাশের বাকি 3 জনকে কোনো পাত্তাই দিচ্ছে না, শুধুমাত্র জন ন্যাশের দিকেই তাকিয়ে আছেন। বেশ চোখাচোখিময় একটা হুলস্থুল অবস্থা আর কি। তো এই অবস্থা দেখে ডক্টর জন ন্যাশের সাথে যে 3 জন বন্ধু, তারা তো পারলে তখনই ছুটে যান ওই তরুণীর সাথে কথা বলার জন্য, মানে দড়ি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি। তো এবং অনেক মুখরোচক মন্তব্য করছেন। এই অবস্থায় জন ন্যাশের মাথায় চট করে একটা অদ্ভুত চিন্তা মাথায় আসলো, এবং এখান থেকে সেই গেম থিওরিটা আবিষ্কার হয়। মানে আসলে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে অনেক বড় বড় আবিষ্কারের পেছনে। ওই আর্কিমিডিসের যেরকম ইউরিকা বলে লাফিয়ে ওঠার, চেঁচিয়ে ওঠার, চৌবাচ্চা থেকে গেলেন, এরকম একটা ব্যাপার, এটাও সেরকম। এই সিচুয়েশনে ডক্টর জন ন্যাশের মাথায় আসলো যে আমরা সবাই যদি ওই সুন্দরীর সাথে কথা বলতে যাই, আলটিমেটলি 4 জন একসাথে কথা বলতে গেলে, 4 জন একসাথে তাকে অ্যাপ্রোচ করতে গেলে সে খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে, এবং চক্ষু লজ্জার কারণে হোক বা হঠাৎ করে হতচকিত হয়ে যাওয়ার কারণে হোক, কাউকেই সে আসলে অ্যাকসেপ্ট করতে পারবে না যে বাকি 3 জন ফ্রেন্ডরা, তাহলে একটা বিব্রতকর সিচুয়েশন হবে, এবং 4 জনের একজনকেও সে অ্যাকসেপ্ট করতে পারবে না, বরঞ্চ সে একটা অকওয়ার্ড সিচুয়েশন ফেস করে ওখান বার থেকে বের হয়ে যাবে। আলটিমেটলি আমাদের 4 জনের
কেউ তাকে পেলাম না, সবাই তাকে হারালাম। তাহলে আলটিমেটলি সবাই লুজার হচ্ছে, মেয়েটাও লুজার হচ্ছে, সেও কাউকে পেল না। তার সাথের মেয়ে যে তিনটা যারা একটু কম সুন্দরী তারাও লুজার, বিকজ প্রথম সুন্দরীর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে আপনি যখন তার বান্ধবীর কাছে যাবেন, সে বান্ধবী কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে। কারণ ওই সিনেমাতেই বলা হয়েছে এই ডায়লগটা যে nobody wants to be the second option, জগতে কেউ সেকেন্ড অপশন হতে চায় না। তাই তারাও ইগো থেকে, আত্মাভিমান থেকে আপনাকে রিফিউজ করবে। আলটিমেটলি ওই চারটা মেয়ের কেউই কোনো বয়ফ্রেন্ড খুঁজে পেল না, এই চারজন ছেলেও কোনো গার্লফ্রেন্ড খুঁজে পেল না, সবাই লুজার, সবাই লুজার, এখানে কেউ উইনার না। তো এটা না করে আমরা যদি এমনটা করি যে সব থেকে সেরা সুন্দরীর কাছে আমরা কেউ যাব না, আমরা বাকি যে তিনজন সুন্দরী একটু কম তাদের কাছে যাব, তাহলে তাদের ইগোতেও লাগবে না এবং তারাও খুশি মনে একেবারে মানে উদ্বাহন নৃত্য করতে করতে যে এত বড় সুন্দরীকে রেখে আমাদের কাছে এসেছে, ওকে এখনই বরণ করে নাও, এভাবে তাদের সবাইকেই বরণ করে নেবেন, যার ফলে প্রত্যেকটা মেয়ে একজন করে বয়ফ্রেন্ড পাচ্ছে এবং প্রত্যেকটা ছেলে একজন করে গার্লফ্রেন্ড পাচ্ছে, কেউই লুজার হচ্ছে না আলটিমেটলি। এটাকে বলে উইন উইন সিচুয়েশন। এইভাবে তার মাথায় প্রথম গেম থিওরি চিন্তাটা আসলো, জাস্ট ওই মুহূর্তে ওই বারে বসে এরকম একটা ফ্লার্টিং সিচুয়েশনে। এই যে দেখুন ফ্লার্টিং কত ভালো, কত মহৎ সৃষ্টি এবং আবিষ্কারের জন্ম দেয়। এবং চট করে তার মাথা আসলে এটা নিয়ে এখনই কাজ করতে হবে, সাথে সাথে বই খাতা কলম নিয়ে বগল দাবা করে ওই পাঠ থেকে তখনই দৌড়, মানে এখনই এটা গিয়ে ডর্মে গিয়ে বা হলে গিয়ে এখনই এটা নিয়ে গবেষণা শুরু করে দিতে হবে। যাওয়ার পথে কিন্তু জন ন্যাশ ভালো লোক, ওই সুন্দরীকে থ্যাংক ইউ বলতে ভোলেননি, কারণ ওই সুন্দরী তখনও জানেন না যে তিনি একটা গণিতে বিশাল একটা থিওরির তার কারণে এইমাত্র জন্ম হলো এবং বা হতে যাচ্ছে, যেটা একসময় নোবেল প্রাইজ এনে দেবে ডক্টর জন ন্যাশকে। তাই যাওয়ার আগে ডক্টর থ্যাংক ইউ বলে এবং মেয়েকে হতচকিত করে দিয়ে জন ন্যাশ দৌড়ে চলে গেলেন ডর্মে এবং তখনই গিয়ে একদম অঙ্কের হিসাব করে এরপরে আস্তে আস্তে বিভিন্ন গবেষণা করে আরো অনেক রিসার্চ করে অনেক কিছু করে সেই থিওরিটা ডেভেলপ হয়, গেম থিওরি, যেটার নাম ম্যাথে এবং ইকোনমিক্স স্পেশালি, যেটা খুব পপুলার এবং কাজে লাগে স্পেশালি উইন উইন সিচুয়েশন বা প্রবাবিলিটি ফাইন্ড আউট করার জন্য। তো এই হচ্ছে আমাদের গেম থিওরির কথা। তো এটা এবার আসি সাকিবের কথা। এই যে গেম থিওরি যদি আপনি মন দিয়ে শুনে থাকেন এতক্ষণ, নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনি যদি 9 বছর ওই আনিকার পেছনে না থেকে অন্য অপশনে যেতেন, আনিকাও হয়তো আপনি হয়তো কষ্ট পাচ্ছিলাম, সরি অ্যাকচুয়ালি দেখা যেত আপনিও একজনকে পেয়েছেন, আরো একজন আপনাকে পেয়েছে এবং একটা উইন উইন সিচুয়েশন হতো। আলটিমেটলি আপনাকে যে চায় সেও আপনাকে পাচ্ছে না এবং আপনি যাকে চাচ্ছেন তাকে আপনি পাচ্ছেন না, এভাবে কিন্তু একটা লুজার লুজার সিচুয়েশন হচ্ছে। হ্যাঁ, সেই গেম থিওরি ফলো করলে কিন্তু আমরা যদি ডক্টর জন ন্যাশের দৃষ্টান্ত ফলো করি তাহলে কিন্তু আপনার 9 বছর আগেই অন্য কোথাও ডিরেকশন চেঞ্জ করা উচিত ছিল। তাহলে গেম থিওরির মতো সেই মেয়েও হয়তো একজন বয়ফ্রেন্ড খুঁজে পেত, আপনি একজন গার্লফ্রেন্ড খুঁজে পেতেন। এবং এই সূত্র ধরে বাটারফ্লাই ইফেক্ট বলে আরেকটা কথা আছে, আরেকটা থিওরি আছে, সেই থিওরি না আরেকদিন বোঝাবো। সেই বাটারফ্লাই ইফেক্টের মতো করে হয়তো আর অনেকেই অনেক বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুঁজে পেত, এভাবে আপনি হয়তো সেটা পথ আটকে রেখেছেন। তাই ডক্টর জন ন্যাশের দৃষ্টান্ত ফলো করুন, গেম থিওরি ফলো করুন, ওকে, ইউ উইল গেট এ বিউটিফুল মাইন্ড অবভিয়াসলি। মতামতের জন্য ডক্টর জন ন্যাশ দায়ী, ইরাজ নহে। আমরা অনেক কথা বলেছি, এখন আমরা একটু গানে চলে যাব। যদি কোনো SMS করে নিজের যে কোনো কথা জানাতে চান, যে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান ঈদের বা যে কোনো কিছুর জন্য আমাকে একটা ছোট্ট SMS করবেন। SMS করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমরা শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর যদি ফোন করে অন এয়ার লাইভ আড্ডা দিতে চান এই মুহূর্তে একটু পরে আমার সাথে, তাহলে যে নাম্বারে ফোন করবেন সেটা হচ্ছে 98936666। কি গান আমরা এখন শুনবো? আমরা এখন শুনবো মেরুন 5 এর একটা গান। মেরুন 5 এর গান কিন্তু বেশ ক্যাচি হয়, তাই না? বেশ একটা ব্যাপার আছে কিন্তু। তাহলে শুনছি ওয়ান মোর নাইট, একটু পরে ফিরছি, সাথে থাকুন and follow the game theory. Okay? So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে। আর ঈদের পর আজকে আমাদের প্রথম কথা হচ্ছে ফার্স্ট আড্ডা আফটার ঈদ, সেজন্য ঈদের কথা ঘুরে ফিরে আসছে, সেলিব্রেশনের কথা, এবং SMS এর মাধ্যমে, ফোনের মাধ্যমে আপনার সাথে আমি কানেক্টেড হচ্ছি, রাত 2টো পর্যন্ত হব। এর ফাঁকে ফাঁকে গান শুনছি। আর কিছু ইন্টারেস্টিং টপিক কিন্তু আজকে এসছে, যেমন ওয়ান ওয়াজ ফ্লার্টিং, আদার ওয়াজ গেম থিওরি। এরকম ইন্টারেস্টিং টপিক মাঝে মাঝে অবশ্যই শেয়ার করা যায়, তাই না? আমাকে লিখেছেন অনেক বন্ধু, তবে আপাতত আমার মনে হয় যে একজন বন্ধুর সাথে ফোনে কথা বলা উচিত। তার ঈদের খোঁজ খবর একটু আমরা নিয়ে আসি এবং দেখা যাক কে হতে যাচ্ছেন ফাস্টেস্ট কলার। এবং হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666 9893। 3টে ছক্কা মারবেন, তারপরে দেখা যাক কে ফাস্টেস্ট কলার হতে যাচ্ছেন এই মুহূর্তে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? একজন ফোন করেছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু তার কোনো ভয়েস আমরা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তী কলারের জন্য ওয়েট করছি, দেখা যাক কে হতে পারে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন বন্ধু?
হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। কি নাম আপনার বন্ধু? হ্যালো, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম তাবাসসুম। তাবাসসুম, ঈদ মোবারক তাবাসসুম। আমি আজকে 2 বছর পর মানে রেডিও টিউন করলাম, তখনই দেখলাম যে ড্রিমস অ্যাভিনিউ খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, আচ্ছা। আমারও খুব ভালো লাগছে। 2 বছর পর তাবাসসুম রেডিও। আপনার শোটা আমি অনেকবার শুনতাম, তো এরপর আমি ঢাকার বাইরে চলে গেছি, এখন 2 বছর পর প্রথম শুনতেছি। 2 বছর পর আবার ঢাকায় ফিরে এসেছেন, এখন কি ঢাকা থাকেন? না না না, থাকবো না, ঈদের ছুটিতে এসেছি। আবার কোথায় চলে যাবেন? আমি এখন রংপুর মেডিকেলে পড়তেছি, এখন চলে যাবো। রংপুর মেডিকেলে পড়েন, আচ্ছা আচ্ছা, ওকে। সো তাবাসসুম, ভালো লাগছে এটা শুনে যে 2 বছর পরে আপনি টিউন করে ড্রিমস অ্যাভিনিউ শুনতে পেয়ে ফোন দিলেন এবং লাইনটা পেয়ে গেলেন এবং এই মুহূর্তে আপনার সাথে আমার কথা হচ্ছে। সত্যি ভালো লাগছে আমার তাবাসসুম, এবং আপনার নামটা আমার বেশ পছন্দের। একটা চার্ম আছে নামটার মধ্যে, কিন্তু একটা ব্যাপার আছে কিন্তু নামটার মধ্যে, তাই না? তাবাসসুম নামের মধ্যে জি। আপনার কি মনে হয় একটা ব্যাপার আছে নামটার মধ্যে নাকি নেই? জানি না। আচ্ছা, তাবাসসুম নামের অর্থ কি? হাসি। মেবি আপনি ভুল জানেন, তাবাসসুম নামের অর্থ হাসি না। আমি জানতাম এটাই। না, আমি একটা বইয়ে পড়েছিলাম যে এটা অর্থ হচ্ছে, এটা ফলের নাম, এটা হচ্ছে কদবেল। অ্যাকচুয়ালি তাবাসসুমের অর্থ মানে কদবেলের, হ্যাঁ, আরবিয়ান এটাকে সুম বলা হয়, কদবেল আমরা যেটাকে বলি বাংলায়। তো হতাশ হওয়ার কিছু নেই, খুব ভালো একটা ফল, মানে অনেকেই পছন্দ করে কদবেল, তাই না? তো কদবেল অনেক ভালো এবং নিরীহ একটা ফল, এই জন্য সবাই বেলের পিছনে লাগলেও যে নারা দুবার বেলতলায় যায় না, কিন্তু কদবেলকে নিয়ে কিন্তু কোনো প্রবাদ নেই। ইট প্রুভস দ্যাট কদবেল ইজ এ ভেরি ইনোসেন্ট ফ্রুট, মেবি আ ফ্রুটলেস ফ্রুট, বাট ইটস ইনোসেন্ট অ্যাকচুয়ালি। সো তাবাসসুম, ঈদ কেমন কাটলো? ঈদ ভালোই, ঘুমে ঘুমে গেছে। ঘুমে ঘুমে কেটেছে কেন? মানে ঈদের দিন, আচ্ছা, অনেকেই শুনি শুধু বলে ঈদের দিন খালি ঘুমাই, কারণটা কি? অবশ্য আমিও এই দলে, আমি কিন্তু ব্যাপক ঘুম দিয়েছি এবারে ঈদের দিন একটা। কারণ যাওয়ার মতো কোথাও ছিল না, এমনিতে তো আপুদের সাথে বের হয়ে ঘুরতে যাই, কিন্তু তখন আপুরাও বাসায় ছিল না। আপুরা কোথায় ছিল? আপুরা বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে ছিল। সো এবার কি একদম একা তাহলে বাসায় ঈদ করা হয়েছে? হ্যাঁ, আর ফ্রেন্ডরা সবাই বাড়ি গেছে, তাই ফ্রেন্ডরা সবাই বাড়িতে, আচ্ছা। আর আমাদের তাবাসসুম একা একা নিঃসঙ্গ একটি ঈদ কাটালো, এই কথা শুনে আমরা মর্মাহত, আমরা শোকাহত, বিব্রত, আমরা এতগুলো বন্ধু থাকতে একটা মেয়ে একা একা ঈদ করলো, এ হতে পারে না। এটা একটা বিপর্যয় আমার কাছে, যেটা মনে হয় যে মানবাত্মার ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় বলে বিবেচিত হবে এটা, যে কেন এতগুলো বন্ধু ড্রিমস অ্যাভিনিউ বা নাইটমেয়ার অ্যাভিনিউতে থাকার পরেও কেন তাবাসসুমকে একা ঈদ করতে হলো। এই প্রশ্নের উত্তর যুগ যুগ ধরে বাঙালি জাতিকে খুঁজে যেতে হবে, কিন্তু ইতিহাস ক্ষমা করবে না আমাদের, আমার ধারণা। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। তাই আমি সবার হয়ে নতজন হয়ে তোমার কাছে ক্ষমা করছি যে আমাদের ব্যর্থতায় তোমাকে আজ একা ঈদ করতে হলো। কিন্তু বিশ্বাস করো, এমনটা আমরা চাইনি, সত্যি এটা আমাদের প্রত্যাশা ছিল না, একদমই না। ওকে, তুমি কি আছো নাকি অলরেডি গন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছো তাবাসসুম? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এবারের ঈদটা তো নিঃসঙ্গ ঈদ গেল, তো আমরা এবারের ঈদ থেকে ডানা মেলে উড়ে যাই আগের কোন ঈদে, যে ঈদটা খুব ভরপুর ছিল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার্সে। সেরকম কোন একটা ঈদের ঘটনা আমাদেরকে বলো, যে কোনো একটা আগের ঈদের স্মৃতি যেটা তোমার ফেভারিট। হ্যাঁ, আগে মানে ছোটবেলা থেকে আমার আপুদের সাথে আমার অনেক বছর ডিস্টেন্স, তো একবারই আমি 2 আপু সহ ঈদ করতে পারছি, এটা অনেক ভালো। এটা কত সালে? 1992-93? এটা 2011 সাল। এরপর থেকে আপুদের সাথে ঈদ করা হয়নি? না। মাঝে মাঝে কিন্তু একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে একটা রিউনিয়নের আয়োজন করতে পারো, যে আপুদেরকে একদম আলটিমেটাম দিতে হবে ফোন করে, থ্রেড, যে অনেক হয়েছে, অনেক দিয়েছো তোমরা শ্বশুর বাড়িকে, কিন্তু এবার ঈদে সবগুলো বোনকে আমি আমাদের বাড়িতে দেখতে চাই, অন্তত একটা ঈদ তোমরা স্যাক্রিফাইস করো। এভাবে একটা আকুল আবেদন আপনি কিন্তু জানাতে পারেন, যে অন্তত একটা ঈদ আমাকে দাও তোমরা। আচ্ছা, হ্যাঁ, তো আমাকে তোমরা একটি ভালো ঈদ উপহার দাও, আমি তোমাদেরকে একটি ভালো ছোট বোন উপহার। এরকম একটা নেপোলিয়ন এরকম একটা ডায়লগ ছিল, তো ওভাবে তুমি কিন্তু বলতে পারো, আমার ধারণা কাজ হতে পারে। ওকে, চেষ্টা করে দেবে নেক্সট ঈদে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। সো তুমি মেডিকেলের কোন ইয়ারে পড়ছো তাবাসসুম? আমি এবার সেকেন্ড প্রফ দিলাম, সেকেন্ড প্রফ। জি। আচ্ছা, আরেকটি প্রফ কি বাকি? না, আরেকটা আমাদের সময় থেকে 4টা প্রফ। আগে কি 3টা ছিল?
হ্যাঁ আগে 3টা ছিল। সেটাই হবে কারণ আমার সমসাময়িক যারা মেডিকেলে পড়তো সে প্রায় গত শতাব্দীর কথা, সেই যখন ব্রিটিশ শাসন বাংলাদেশে ওই সময় কথা বলছি আর কি, তখন 3টা প্রস ছিল। আচ্ছা, তো তোমার স্পেশালাইজেশন করার ইচ্ছা কি নিয়ে, মানে এমবিবিএস কমপ্লিট করে দেন কোন বিশেষ শাখায় তুমি পড়াশোনা করতে চাও, নিজেকে কোন স্পেশালিস্ট হিসেবে দেখতে চাও ভবিষ্যতে? না সেটা এখনো জানি না, কারণ আমার ইচ্ছে ছিল বুয়েটে পড়ার, সেটা হয় নাই, সেজন্য আমি আর কিছু আশা করি না। আর কিছুই আশা করো না? এটা শুনে আমি খুব হতাশ হলাম। যথেষ্ট ভালো একটা জায়গাতে পড়ছো এবং খুব ভালো সাবজেক্টে, তো আমি হতাশ হবার কোনো কারণ দেখি না। তারপরে তুমি কেন হতাশ, এটা একদমই আমার বুঝতে পারছি না, এবং আমার ভালো এবং হতাশ হলাম আমি শুনে। কারণ আমার মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু এখন পড়তে হচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে পড়তে হচ্ছে। কিন্তু আলটিমেটলি একটা যেহেতু পড়তেই হচ্ছে, আমার মনে হয় ভালো করে পড়াই উচিত এবং ভালোভাবে নেওয়াই উচিত বিষয়টা, নাকি? হ্যাঁ চেষ্টা করছি। ওকে, রংপুরে যেহেতু তুমি, কাকতালীয় ব্যাপার হচ্ছে, একটু আগে আমাকে একজন এসএমএস পাঠিয়েছেন রংপুর থেকেই, হ্যাঁ, তার নামটা আমি এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, রংপুরের হারাগাছ থেকে এসএমএস পাঠিয়েছেন। আচ্ছা, পেয়েছি, রাজকুমার সোহাগ তার নাম, স্বপ্নহীন রাজকুমার সোহাগ তার নাম, সুন্দর একটি নাম। তো স্বপ্নহীন রাজকুমার সোহাগ হারাগাছ রংপুর থেকে এসএমএস পাঠিয়েছেন, এবং নগরবাউল বা জেমসের একটা গান আছে অনেক আগের 90s এর, হারাগাছে নূরজাহান গাঙের জলে করে স্নান, তো সেই গানেও কিন্তু হারাগাছ জায়গাটার কথা আছে। আমার খুব কৌতূহল জাগে সেই সময় থেকে যে এই জায়গাটার নাম হারাগাছ কেন। বাবলা গাছ, মাদার গাছ, অনেক রকম গাছের কথা আমরা জানি, কিন্তু হারাগাছ কেন এই জায়গাটার নাম? তুমি জানো না? আচ্ছা প্লিজ নেক্সট যেদিন আমাকে শুনবে বা এসএমএস করবে, এটা আমাকে জেনে প্লিজ জানাবে ওই গাছের নাম হারাগাছ কেন। হ্যাঁ, ওখানে যারা থাকেন তারা কিছু হেরে যায় জীবনের কাছে যুদ্ধে, এটা আমাকে প্লিজ একটু জানাবে, আমার খুব জানার ইচ্ছা। ওকে, আচ্ছা ঠিক আছে, আগেই ঈদ মোবারক। হ্যাঁ, আচ্ছা ঈদ মোবারক আপনাকে। শুনছিলাম হারাগাছে নূরজাহান গাঙের জলে করে স্নান, সেই গান আমরা শুনেছিলাম 90s এ। নগরবাউলের একটা গান ছিল, খুব হিট গান, হারাগাছে নূরজাহান। তো আমি হারাগাছ যে একটা জায়গা ওটাই তখন জানতাম না, আমি চিন্তা করতাম হারাগাছের নূরজাহানটা আবার কি জিনিস। তো অনেক পরে জানলাম যে রংপুরে হারাগাছ নামে একটা জায়গা আছে এবং সেখানে বেশ কিছু বিড়ি তামাকের ফ্যাক্টরি আছে। তো সেখান থেকে একজন এসএমএস পাঠিয়েছেন, স্বপ্নহীন রাজকুমার সোহাগ, তুমি কোন দেশের রাজকুমার হে সোহাগ, খুব সুন্দর একটা নাম রেখেছো তুমি। সে যাই হোক, আমাকে আরো অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন খুব সুন্দর আরেকটা কথা, সেটা হচ্ছে যে ইউ ক্যান হার্ট মি উইথ ইউর ওয়ার্ডস বাট আই ক্যান কিল ইউ উইথ মাই স্টেয়ার, দিস ইজ হাউ আই উইন ইউ। অসাধারণ কথা, অসাধারণ কথা। মানে তুমি তোমার শব্দ দিয়ে, কঠিন রূঢ় কথা দিয়ে আমাকে আঘাত করতে পারো, আমাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করতে পারো, কিন্তু আমি আমার চাহনি দিয়ে, আমার দৃষ্টি দিয়ে তোমার সর্বস্ব কেড়ে নিতে পারি, তোমাকে লুট করতে পারি। দিস ইজ হাউ আই উইন ইউ, এভাবেই আমি তোমাকে জয় করি। অসাধারণ কথা। এই চোখে তাকিও না, তুমি লুটপাট হয়ে যাবে। নগরবাউলের আরেকটা গান কিন্তু আছে। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে, এমন কোনো মানুষের কথা কি আপনি বলতে পারেন যার চাহনি আপনার কাছে মনে হয় ঠিক এরকম, যে আই ক্যান কিল ইউ উইথ মাই স্টেয়ার, যে সেটা যে আপনার যে কোনো কাছের মানুষ হতে পারে বাস্তব জীবনে, বা আপনার কোনো ফেভারিট অ্যাক্টর আর অ্যাক্ট্রেস হতে পারে, যে প্লিজ আমাকে জানা, আমার খুব কিউরিয়াস জানার জন্য যে কাদের চাহনি আর এরকম জীবন ঘাতি, যে চাহনি দিয়ে সবকিছু কেড়ে নিতে পারে। এই চোখে তাকিও না, তুমি লুটপাট হয়ে যাবে। আমার সত্যি জানার ইচ্ছা, প্লিজ আমাকে এসএমএস করে জানান এমন কার চাহনি আপনার এমন। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, দৃষ্টান্ত স্থাপন আমি সবার আগে করতে চাই, এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই। আমি সবার আগে বলবো স্কারলেট জোহানসনের কথা, কারণ স্কারলেট জোহানসনের চাহনি আমার কাছে মনে হয় আসলেই যে সর্বস্ব কেড়ে নেওয়ার মতো, ডেফিনেটলি। এবং কালকে রাতে আমরা ফ্রেন্ডরা, কাজিনরা মুভি নাইট করেছিলাম একটা, এবং সেখানে আমরা ডন জন সিনেমাটা আবার দেখেছি দ্বিতীয়বারের মতো, যেখানে স্কারলেট জোহানসন আছেন, এবং খুব এন্টারটেইনিং একটা মুভি। জোসেফ গর্ডন লেভিটের অভিনয় এবং পরিচালনা করা প্রথম সিনেমা এটা। সো দেয়ার ওয়াজ স্কারলেট জোহানসন ওয়ান্স এগেইন অ্যান্ড হার লাইফ স্ট্রেটেনিং লুক। বরাবর এই যে আমরা এর পরের এসএমএস এ যাচ্ছি, আমাকে এসএমএস পাঠিয়েছেন কান্তা, একটা জোকস পাঠিয়েছিলেন আপু, আমি অনেক মজা পেয়েছি জোকসটা পড়ে, খুবই মজা পেয়েছি। আমি মানে যখন অনেয়ারে আমি কথা বলি, গান শোনার দুটো গানের পরে, তখন আমি খুব কষ্ট করে সিরিয়াস ভাব ধরে রাখি, যখন আবার গান প্লে হয় তখন আবার হাসতে থাকি আপনার জোকসটা মনে করে, এমন ভীষণ মজা আমি পেয়েছি। প্লিজ এরকম জোকস মাঝে মাঝে আমাকে আরো পাঠাবেন। ওকে, শামস লিখেছেন মণিপুর থেকে, মুক্তি, থ্যাংক ইউ আপু। তিশা আরো অনেক এসএমএস পাঠিয়েছেন। নির্জন খুব সুন্দর এসএমএস করেছেন, ক্ষণস্থায়ী খুব ছোট্ট একটা জীবন, কিন্তু গভীরতাই নেই আদি অন্ত, অফুরান ভালোবাসা শূন্য। খুব সুন্দর এসএমএস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি মেসেজ অ্যান্ড উইশ। আর আপাতত এসএমএস পড়ছি না, এবং আপাতত আমরা গানে চলে যাব। এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই, যদি কোনো কিছু লিখতে চান প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আর হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666।
দিস ইজ হোয়াট ইউ কেম ফর, কেলভিন হ্যারিস ফিচারিং রিয়ানা। এই গানটা আমরা শুনছি এবং একটু পরে ফিরছি, সাথেই থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। ওকে, this is what you came for. Lightning strikes every time she moves. Hey friends, welcome back once again. শুনছেন রাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। ঠিক শুনছেন তো? সময় এখন 1:36। আমরা আজকে একটা ঈদের একটা অন্যরকম আমেজে ভরা ড্রিমস অ্যাভিনিউ পার করছি এবং একটু লাইট মুডে বেশ কনভারসেশন হচ্ছে। শুনছিলাম নগর বাউল, যেটা তখন ছিল ফিলিংস, ওই সময় একটা গান, নাগ নাগিনীর খেলা সর্পরাজের খেলা, বিষধর তোলে ফনা ছোবলে বিষের জ্বালা। ওকে, সো যারা সাপ খুব ভয় পান, এবং আমি একটা জিনিসই ভয় পাই, অনেকে স্পেশালি নারীগণ তেলাপোকা টিকটিক অনেক বিচিত্র জিনিসে ভয় পান। অনেকে দূর থেকে সুরসুরি ভঙ্গি করলেও দেখা যায় লাভ দিয়ে পুকুরে পড়ে যান, এতটাই তাদের ভয় সবকিছুতে। তো আমার একটা জিনিসই ভয়, আমি বেশ সাপের ভয়টা আমার বেশ প্রবল। এছাড়া অন্য তেমন কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই। আমার গায়ে বন্ধুরা তেলাপোকাও ছেড়ে দিয়েছে অনেকবার, রেসিডেন্সিয়ালের বন্ধুরা বদমাইশের একটা হাড্ডি ছিল, তারা এই কাজ অনেকবার করেছি, তাতেও কোনো কাজ হয়নি। সুন্দর তেলাপোকা কাঁধে নিয়ে অঙ্ক করে যাচ্ছি, ডক্টর জন ন্যাশ আবার ট্রাই করছি, এমন অনেকবার হচ্ছে। কিন্তু সাপে আমারও বেশ ভয় প্রবল, এই জন্যই নাগনাগিনী শব্দটা শুনলে আমি লাফিয়ে উঠে তিরিং বিরিং করে, কোথায় সাপ। তো সেই গানে আমরা শুনলাম নাগনাগিনীর খেলা। আফসোস, একসময় কত অসাধারণ সাপের সিনেমা হতো, সাপ নিয়ে আমরা দেখতাম নায়ক নায়িকা সাপ হয়ে যাচ্ছে, সাপ থেকে আবার মানুষ হয়ে যাচ্ছে, আবার বিন বাজাচ্ছে। এবং সব থেকে ফানি লাগতো, যেটা আমার কাছে মনে হয় এখনো মনে পড়লে একা একা আমি হাসি, যে ওই সব সাপের সিনেমাতে সাপুরিয়া যেভাবে একটা খুব মানে জীবন ওষ্ঠাগত প্রাণ নিয়ে ফু দিয়ে গালটাল মানে ছিঁড়ে যাচ্ছে, এরকম অবস্থা, এত কষ্ট করে বিন বাজাচ্ছে আর সাপকে নাচানোর ট্রাই করছে। আমার এটা দেখে মনে হতো সত্যি কি বিন বাজাতে এত জোরে ফু দিতে হয় এবং এরকম পাগলের মতো বিন বাজানোর নাচতে হয়, এটা এখন একটা বিস্ময়। তো গন আর দ্য ওল্ড ডেইজ, গন আর দ্য বিউটিফুল ডেইজ, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন। সেই সুন্দর দিনগুলো আমরা হারিয়ে ফেলেছি কোনো এক অতীত কালের গহ্বরে। এখন আর সাপের সিনেমা বানানো হয় না, সাপকে নিয়ে মানুষের জন্মাদনা মাতামাতি এটা কমে যাচ্ছে আস্তে আস্তে, এটা খুব দুঃখের একটা বিষয়। তো এর মধ্যে আশার আলো আমি দেখতে পেয়েছি কিছুদিন আগে, আমি অফিসে ছিলাম, হঠাৎ করে একজন ভদ্রলোক, দেখে বেশ চমকে উঠতে হয়, বিশাল চুল, দাড়ি, বাবরি, সফেদ পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা, অন্যরকমের ব্যাপার, মানে দেখে প্রথম দেখে চমকে উঠবেন, তান্ত্রিক সাধক মনে হবে তাকে। তো এরকম একজন ব্যক্তি হঠাৎ করে আমার রুমে প্রবেশ করলেন। ওই সময়টাতে আমার রুমে আসলে গার্ড বোধহয় ছিল না, সে বোধহয় একটু বাং মেরেছিল, ওই ফাঁকে সে ঢুকে গেছে রুমে। ঢুকে কথা নেই বার্তা নেই, উনি চেয়ারে বসে পড়লেন এবং একটা কার্ড বের করে দিলেন। দেখলাম তান্ত্রিক সাধকের একটা কার্ডও আছে আবার, এবং কার্ড পরে জানতে পারলাম ভদ্রলোকের নামটা আমার মনে নেই, উনি একজন বিশিষ্ট সর্প সাধক এবং তার কাজ হচ্ছে সাপ ধরে বেড়ানো এবং সাপের সেখান থেকে বিষ সংগ্রহ করা, বিষ বানানো, এবং কোথাও কোনো বিষধর সাপ আছে এই খবর তাকে দেওয়া হলে উনি বাংলাদেশের যে প্রান্তেই সেটা হোক না কেন উনি ছুটে বেড়ান এবং খুঁজে গিয়ে সেই সাপকে ঘাড় মোটকে ধরে বল এরকম বেয়াদবি আর করবি, এরকম একটা ভাব নিয়ে দিয়ে সেই সাপটাকে মুঠোবন্দি করে ফেলেন ক্ষিপ্রতায়, অসামান্য দক্ষতায়, এবং এরপরে তার খ্যাতি নাকি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। মানে তার কথা শুনে আমার মনে হলো যে আমাজন ফরেস্টে অ্যানাকোন্ডা ধরতেও তাকে ডাকা হবে আর কি, এমনই তার জগৎ বিখ্যাত খ্যাতি। তো সেই ভদ্রলোক তার বিভিন্ন রোমহর্ষক সাপ ধরার ঘটনা আমাকে বললেন। তো চেয়ারে বসে শুনছি আর রোমহর্ষে জীবনানন্দ দাশের একটা লাইন আছে যে তুমি সুখী ডুবে যাবে মুহূর্তেই অনিবার অরুণের স্নানে। তো আমার মনে হচ্ছিল ওই চেয়ারে বসে আমি অনিবার অরুণের স্নানে ডুবে যাচ্ছি মুহূর্তেই রোমহর্ষে, এরকম একটা ব্যাপার কাজ করছিল আর কি। তো এরকম অনেক চাঞ্চল্যকর সাপ ধরার ঘটনা বললেন এবং আমি তাকে কৌতূহল ভরে জিজ্ঞেস করলাম সাপ ধরতে গিয়ে কখনো সাপের আক্রমণের শিকার হননি এবং সাপ আপনাকে কাটেনি? তো তিনি বললেন হ্যাঁ তাও হয়েছে, অনেক সেরকম ঘটনাও বললেন। এবং এরপরে উনি যেটা করলেন একরাশ সার্টিফিকেট বের করে আমাকে দেখালেন, অনেক বিশিষ্ট বিখ্যাত সমাজের গণ্যমান্য কুতুব যারা, তারা তাকে সার্টিফিকেট দিয়েছেন যে হ্যাঁ অমুক ব্যক্তি একজন বিশিষ্ট সর্পধর ওঝা এবং সর্প বিশারদ হিসেবে তার খ্যাতি আছে, এবং তার সর্প বিষয় বা সাপের বিভিন্ন জিনিস থেকে বানানো তার যে ওষুধ সেগুলো কি উপকার পেয়েছে। এবং তার মধ্যে দেখলাম অনেক বিখ্যাত, আমি তাদের নাম বলবো না সঙ্গত কারণেই, অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যাদেরকে আমরা এক নামে চিনি এবং সমাজের একদম গণ্যমান্য ব্যক্তি আর কি, তারা তাদেরকে দরাজ হস্তে মুক্ত মনে সার্টিফিকেট দিয়েছেন, সেগুলো তিনি নিয়ে বয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে 1970 দশকের সার্টিফিকেট, অনেক আগের কথা। তো এরকম বেশ একটা চাঞ্চল্যকর সময় কাটলাম কিছুক্ষণ ওনার সাথে, এবং আশার আলো দেখতে পেলাম যে না এরকম সর্প বিশারদ মানুষ যদি জগৎ এখনো বেঁচে থাকে তাহলে আবার হয়তো কোনো একদিন আমরা সাপের সিনেমা দেখতে পাবো, যাদের হাত ধরে হয়তো নতুন করে নাগিন সিনেমার পুনরুজ্জীবন ঘটবে। যাই হোক, আমরা নাগনাগিনী খেলা নিয়ে এই কথাগুলো বললাম, মনে পড়ে যায় সেই সাপেদের কথা। মিষ্টি আমাকে এসএমএস পাঠিয়েছেন গ্রিন রোড থেকে, ঈদ মুবারক উন্মাদ আর যে
আমি উন্মাদ। মিষ্টি, তুমি সুস্থ তো? ঈদ খুব ভালো কেটেছে, শুধু সালামি হিসাবে তাল পাওয়ার কথা ছিল, ওইটা স্টিল পেন্ডিং আছে। এই তাল যে আমার দেওয়ার কথা ছিল তোমাকে, সেটা আমি ভুলে গিয়েছিলাম। ভুলো মন আমার। এই SMS পড়ে আবার মনে পড়লো, কিন্তু এখন সেই যে গাছের তাল তোমাকে দেবো বলে আমি বলেছিলাম, সেই গাছ তো অনেক পেছনে ফেলে এসেছি পটুয়াখালীতে। এখন দেখি ঢাকার থেকে তাল কিনে তোমাকে দেওয়া যায় কিনা। অ্যাটলিস্ট তাল যদি নাও পাই, তালের পিঠা দেখি আগামী শীতে তোমাকে দিতে পারি কিনা। হ্যাঁ, আর মিষ্টির একটা বড় গুণ হচ্ছে মিষ্টি খুব ভালো ছবি তোলে, এবং ইদানিং মানে আমার কাছ থেকে ফটোগ্রাফি লেসন নেবার পরে তার ফটোগ্রাফি আরো অনেক ইমপ্রুভ হয়েছে, এবং আশা করি অদূর ভবিষ্যতে তার ফটোগ্রাফিক এক্সিবিশন আমরা দেখতে পাবো কোনো একটা বড় গ্যালারিতে। তবে তার ছবির একটাই সমস্যা, অসাধারণ ছবি তুলে কিন্তু ছবিটা অ্যাঙ্গেলটা কোনাকুনি থাকে, মানে ফ্রেমটা যেরকম প্যারালাল থাকার কথা সোজা, ফ্রেমটা ঠিক সোজা হয় না, হয় ডান কোনা উঁচু দিকে চলে যায়, নাহলে বাম কোনা উঁচু দিকে চলে যায়, এবং যেগুলো দেখলে মনে হয় সেই ইটালিতে একটা মন্দির আছে পিসার হেলানো মিনার, মানে যে মিনারটা অলওয়েজ বাঁকা থাকে, ওয়ান্ডার কেন সেটা পড়ে যায় না। এবং ওর ছবি যতবারই দেখি মনে হয় অসাধারণ ছবি, কিন্তু পুরো জীবন জগৎ পাকা, জীবনটাই পাকা, কি পেলাম জীবনে। যাই হোক মিষ্টি, শুভকামনা থাকলো, তোমার ফটোগ্রাফি আরো ইমপ্রুভ করুক এবং জগৎ এক সময় সোজা হোক বাঁকানো থেকে, সেই প্রত্যাশা থাকলো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করেছিলাম যে কার চাহনির কথা মনে হলে আপনার মনে হয় যে সেই সবকিছু লুটপাট করে নেওয়ার মতো চাহনি, সর্বস্ব কেড়ে নেওয়ার চাহনি। আমাকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ও বাবা। আমাকে আরেকজন জানিয়েছেন, যার নাম হচ্ছে মেধা প্রচুর মেধাবী নিশ্চয়ই, লিখেছেন যে কোচিং এর বায়োলজি ভাইয়ার চাহনি, ফার্স্ট দিন ঢাকা ইউনিভার্সিটির একটা টি শার্ট পরে যখন ক্লাসে আসলেন, উরি সর্বনাশ, তখন থেকে আমি তাকিয়েছিলাম সারা ক্লাস। নিশ্চয়ই ফেল করেছিলেন পরীক্ষায়, বোঝাই যাচ্ছে। মেধা, আপনি যতই মেধাবী হন, নিশ্চয়ই অবধারিত ফেলের হাত থেকে আপনি রক্ষা পাননি। এমন একটা ঘটনা আমারও মনে পড়ে যাচ্ছে, বলবো কিনা করে একটু দোটানায় ছিলাম, তো ভাবলাম বলেই ফেলি। আজকে যেহেতু ঈদের দিন আমরা একটু লাইট মোডে আছি, আজকে বলে ফেলা যায়, হয়তো আর বলা হবে না, এবং আমি কত খারাপ তার আরেকটা প্রমাণ হয়তো আপনি পাবেন, যেহেতু আজকে ফ্লার্টিং এর সপক্ষে বক্তব্য দিয়ে আমি জাতীয় শত্রুতে পরিণত হয়েছি ইতিমধ্যে। এটা হচ্ছে IBA অ্যাডমিশন টেস্টের আগে, খুব বেশি দিন আগের কথা না, এটা হচ্ছে প্রবাবলি 2010-এর ডিসেম্বরের কথা বলছি। তার কিছুদিন পরে এক্সাম, IBA অ্যাডমিশন টেস্ট MBA এর জন্য, ওই সময় কথা। তো তখন হচ্ছে যে সারা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম ঠিক, কিন্তু ক্লাস মাস তো কিছুই করা হয়নি, কিসের কি ফাঁকিবাজি করে এই সময়টা গেলো। কিন্তু যখন এক্সাম কাছাকাছি চলে আসলো, তখন মডেল টেস্ট শুরু হলো, তখন ভাবলো না, তাংফাং করে তো কোচিং পুরোটা কাটিয়ে দিলাম, একটু মডেল টেস্টগুলো ভালো করে দিই। তো এই জন্য মডেল টেস্টগুলো রেগুলার দিচ্ছিলাম। তো একদিন মডেল টেস্ট দিতে গেলাম, গিয়ে শুনলাম আজকে ওই রুমে পরীক্ষা। তো সেই রুমে গেলাম পরীক্ষা দিতে, ভালো কথা। পরীক্ষার হলে ঢুকে দেখি একই চক্ষু চড়ক গাছ, সাড়ে সর্বনাশ, কে বসে দেখি অনিন্দ সুন্দরী এক তরুণী বসে পরীক্ষা দিচ্ছে একদম সামনের কাতারে। আমি তো সাথে সাথে মানে ভুলে গেলাম আশপাশে কি হচ্ছে, পরীক্ষা নাকি অন্য কিছু। জীবনটাই তখন আমার কাছে এক অগ্নি পরীক্ষা। কিসের IBA, কিসের MBA, আর কিসের অ্যাডমিশন টেস্ট, সবকিছু শূন্যে উবে গিয়ে একটা শূন্যতা, হাহাকার, কিছু গোলাপি রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এরকম কিছু মুহূর্ত। কতক্ষণ সেটা কাটিয়েছিলাম আমি জানি না, 2 সেকেন্ড হতে পারে, 20 মিনিট হতে পারে। হঠাৎ সম্বিত ফিরে পেলাম, যিনি ইনস্ট্রাক্টর ছিলেন এক্সাম হলে, তার ডাকে, যে হে পাষণ্ড নরাধম, তুমি এমনিতেই দেরি করে এসেছিস ছোড়া, এখন কি পরীক্ষাটাও দিবি না, নাকি ওই তরুণীর দিকেই চেয়ে থাকবি? তো পরীক্ষার খাতা নিলাম, নিয়ে অলরেডি তখন অনেকক্ষণ সময় চলে গেছে, ভাবলাম যা হবার তো হয়েই গেছে, আজকে এই পরীক্ষাতে এমনিতেও খারাপ হবে, আর কি হবে পরীক্ষায় মন দিয়ে। তো বেছে এমন একটা জায়গা বাছাই করলাম যেখান থেকে মেয়েটাকে খুব ভালো করে দেখা যায়। তারপরে তো পরীক্ষা দেওয়া শুরু হলো। কিসের পরীক্ষা তো তখন মাথায় একটা শব্দ লিখে আর চোখে তাকে দেখি, আবার সে যেন দেখে না ফেলে, এরকম একটা সচেতন প্রয়াসও আছে, তাই না? তো সবকিছু মিলিয়ে এক লাইন লিখি, আবার একটু দেখি, এক লাইন লিখি, এভাবে এক্সাম হচ্ছে। সময় চলে যাচ্ছে, সবাই দেখি ধুমধুমার বেগে লিখে যাচ্ছে, মানে একেবারে গাজী রকেট ছেড়েছে, সদরঘাট থেকে বরিশাল গিয়ে থামবে, এই স্পিডে পরীক্ষা দিয়ে যাচ্ছে। শুধু কাগজের উপর কলমের শব্দ হচ্ছে, আর কোনো শব্দ নেই এই ধরাতলে, এই ধরণীতল শুধু নির্লিপ্ত নিঃশব্দ। লুপ্ত হয়ে গেছে সেই তরুণীর চোখের ভেতর, শুধু সেই পরীক্ষার খাতায় কলমের সেই খসখস শব্দ ছাড়া। তো এভাবে পুরো পরীক্ষার হলটা কেটে গেল, পরীক্ষার সময়টা কেটে গেল, পার হয়ে গেল। কপৃষ্ঠা লিখেছিলাম দাদা এতদিন পরে, সেটা আর মনে নেই, জিজ্ঞেসও করবেন না, ও প্রশ্ন করে আর বিব্রত করবেন না এতদিন পরে। খুবই বাজে রেজাল্ট হয়েছিল সেই পরীক্ষায়, খুবই মানে পাসমার্ক মনে হয় যতদূর মনে পড়ছে এতদিন পরে, 6 বছর পরে পাসমার্ক বোধহয় ওই একটা এক্সামই বোধহয় আমি মডেল টেস্টে ফেল করেছিলাম। সেজন্য আমি দায়ী না, এই মহাকাল সাক্ষী যে আমার প্রস্তুতি ভালো ছিল, মেধাও নেহায়েত খারাপ ছিল না। আমাদের একজন মেধা নামের একজন বন্ধু SMS পাঠিয়েছেন একটু আগে, তো আমার নাম যদিও মেধা না, কিন্তু ইতিহাস জানে, সময় জানে, সেই ক্লাসরুম জানে যে সেই তরুণী দায়ী ছিল আমার সেই মডেল টেস্টে ফেল করার পেছনে।
আমি আজও তাকে ক্ষমা করিনি সেই অমানবিক অপরাধের জন্য। জিজ্ঞেস করবেন না কোনো বেরসিক ভদ্রলোক অথবা আমার কোনো নারী শ্রোতা যে সে বিয়েতে চান্স পেয়েছিল কিনা পরবর্তীতে, এবং তার সাথে আমার পরবর্তীতে দেখা হয়েছিল কিনা, এই প্রশ্ন প্লিজ আমাকে করবেন না, আমি বিব্রত বোধ করবো। ওকে, তো আমরা যে প্রসঙ্গে ছিলাম সেখানে ফিরে যাই। আমরা ছিলাম কোন প্রসঙ্গে? মেধার কোচিং এ আছে, কোচিং এর প্রসঙ্গ ধরে এত কিছু মনে আসলো। এলমি জাহান আমাকে জানিয়েছেন গুলশান থেকে, ঈদ মোবারক জানিয়েছেন, নিউ ফ্রেন্ড মোস্ট ওয়েলকাম। শ্রুতি আমাকে জানিয়েছেন যে কত মানুষ এলো গেল, কার চোখের কথা বলবো, সর্বনাশ। তো আরেকজন বিখ্যাত কুতুব পাওয়া গেল, কত ক্রাশ খেলাম, শত ক্রাশের মানুষের ভিড়ে কার চোখের কথা বলবো, ক্ষণে ক্ষণেই প্রেমে পড়ি। দ্যাটস দ্য স্পিরিট, এটা ধরে রাখুন প্লিজ, জাস্ট কিপ ইট আপ। এমন মানুষই চাই, লাভ ইজ ইন দি এয়ার, এরকম ফ্লেভার যারা হৃদয়ে ধারণ করে, আই রিয়েলি লাভ দেম। ওকে, আপাতত SMS পড়বো না, আপাতত আমি গানে চলে যাবো। SMS পড়লে আরো এরকম অনেক অবান্তর অর্বাচীন কথা বলবো, সেটা আর হতে দেওয়া যায় না। আমরা একটা গানে চলে যাচ্ছি। SMS করতে চাইলে প্লিজ এখনো করবেন, আর লিখে স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠাবেন 99969 এই নাম্বারটাতে। আর এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে হুইসল বেবি, ফ্লোরিডার গান। একটু পরে ফিরছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। বাট আজকে সত্যি যেতে কষ্ট হচ্ছে, মানে আমি পার্সোনালি খুব এনজয় করছিলাম আজকে শোটা, বেশ লাইট মুডে ছিলাম এবং লাইট কনভারসেশন হচ্ছে। আশা করি কেউ সেগুলোকে সিরিয়াসলি নেবেন না, এবং মনে হচ্ছিল আরও আসলে 1-2 ঘন্টা আজকে আড্ডা দিতে পারলে ভালো লাগতো। সে যাই হোক, তারপরও চেষ্টা করবো। মিলার গান শুনছিলাম, এবং মিলার গানের পরে এই মুহূর্তে আবার একটু SMS ব্যাক করি। এখনও যেহেতু কিছুটা সময় আমাদের হাতে আছে, আরও কিছু SMS পড়ে ফেলার চেষ্টা করা যাক। আমাকে তাহমিনা জানিয়েছে ডোন্ট মাইন্ড, বাট তুমি অলওয়েজ সানগ্লাস পরি কেন পিক দাও ফেসবুকে? বিকজ আই ডোন্ট নো, হোয়াটএভার। এটা আমার একটা বিশাল অবসেশন সানগ্লাসের প্রতি। মানে এটাও খুব ইন্টারেস্টিং, একটা সময় ছিল আমি সানগ্লাস পড়তেই চাইতাম না, এবং কেউ বললো না 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 জীবনও সানগ্লাস পরা যাবে না, আমাকে খুবই বাজে দেখাবে সানগ্লাস, এটা সানগ্লাস মরে গেলেও পরবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে হঠাৎ করে পড়া শুরু করলাম, এবং এখন যে পড়লে আমাকে ব্যাপক হ্যান্ডসাম লাগে বিষয়টা এমন না। এখন আমার ধারণা আমাকে শিম্পাঞ্জির মতোই লাগে সানগ্লাস পরলে, বাট স্টিল আই লাভ ওয়ারিং সানগ্লাস। সানগ্লাস অ্যাকচুয়ালি আমার কাজিন ছোটবেলায় তাড়াহুড়া করে বলতে গিয়ে বলেছিল সালমান শাহর সানগ্লাস। তো তারপর থেকে আমরা সবাই খুব ক্যাপাতাম আমাকে সালমান শাহর সানগ্লাস। তো সানগ্লাস পড়তে আমার খুব লাগে, এবং আমার একটা বিশাল অবসেশন। আমার কাজই হচ্ছে কথা নেই বাড়তে নেই কিছুদিন পরে ধূপধাপ কিছু সানগ্লাস কেনা, এবং ব্যাপক আমার ধরুন একটা ডিজিজের পর্যায়ে চলে গেছে আমার অবসেশন আর কি। এবং সেই সানগ্লাস পরে ছবি তুলতে আমার বেশ ভালো লাগে, এটা স্বীকার করতে আমার কোনো জড়তা নেই। যেমন আজকে সকালের ঘটনায় বলি, তখন মনে হয় ভোর 7টা, হ্যাঁ সকাল 7টার সময় ফ্রেন্ডরা কাজিনরা একসাথে ছিলাম, যে লং ড্রাইভে বা দূরে কোথাও যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। ওই সময়টাতে একটা ফ্রেন্ডকে পিক করতে গিয়েছে আর কি। তো ওর বাসা নিচে যখন ওয়েট করছি সকাল 7টা, মনে হলো ও যেহেতু নামতে দেরি করছে, এই ফাঁকে কি আছে জীবনে, একটা ব্যাপক সেলফি টেলফি মেরে নিয়ে একটা সানগ্লাস। ওই সকাল 7টাতেও আমি সানগ্লাস পরে কিন্তু একটা ছবি তুলে ফেলেছি। দেখেন আমার সানগ্লাস প্রীতি, মানে ব্যাপক রোদ এমন একটা ভাব। হ্যাঁ, আমার আশা ছিল মানুষজন তো বুঝবে না যেটা সকাল 7টায় তোলা, তাই না? তো ব্যাপক জার্মানি জার্সি টার্সি গায়ে একেবারে শর্টস পরা একটা ব্যাপক একটা সেলফি তুলে ফেললাম। সারাদিন যেহেতু বাইরে ছিলাম এখনো সেই বাই দ্য ওয়ে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। আমার ধারণা আজকে আমি এত লাইট মুডে আছি তার কারণ হচ্ছে সেই দীর্ঘ 8 বছর পরে আমি 2008-9 সর্বশেষ বোধহয় আমি 3/4 শর্টস পরে শো করতাম। ওই সময় রেগুলার শো করতাম, মনে জানলে তো করতাম রাতের বেলা, দেখা যেত অফিসে কেউ থাকতো না। আমি ব্যাপক দীর্ঘ জীবন কাটিয়েছি এরকম শর্টস 3/4 পরে শো করে, যেটা বাকি অফিসে সবার কাছে একটা ফানের বিষয় ছিল। আমার মনে হয় যে 8 বছর পরে আমি অ্যাগেইন ডুইং এ শো ওয়ারিং শর্টস ডেফিনেটলি। সো আমার মনে হয় লাইট মোডে থাকার এটা আরেকটা কারণ হতে পারে। আই এম সো হ্যাপি অ্যাকচুয়ালি। আশা করছি আমি এখন থেকে রেগুলার 3/4 শর্টস পরে শো করবো, এরকম লাইট মোডে থাকবে, এবং এরকম অনেক লাইট কনভারসেশন হবে যেগুলো ময়মুরব্বীরা হয়তো শুনলে অনেক রেগে যাবেন, বিরক্ত হবে যে ছোড়া নষ্ট করছে কোমলমতি শিশুদের। সে যাই হোক, আমাকে SMS পাঠিয়েছেন আর অনেক বন্ধু। সানিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকদিন পর ফিরে এলেন। জেসি জেনি জানিয়েছেন, আমাকে পিঞ্চ করেছেন, বুঝতে পারছি যে সর্পসাধক তো একদম পারফেক্ট জায়গায় উপস্থিত হয়েছেন, এর থেকে বিশদ শিশনাগ আর কোথায় খুঁজে পেত। মেবি কথা সত্য। আর অনেকে SMS পাঠিয়েছেন, শ্রুতি, মেধা, ওয়ান্স এগেইন, নির্জন লিখেছেন তুমি এত খারাপ। আচ্ছা, এটা কি কোচিং এর সেই ঘটনা? আচ্ছা, বাই দ্য ওয়ে অনেক SMS করে জানতে চেয়েছেন ওই পরবর্তীতে ওই তরুণীর সাথে আমার কি হলো। সবাই বোধহয় একটা মুখরোচক প্রেমের গল্প শুনতে যাচ্ছেন, যে এরপরে তার সাথে অনেক কিছু আমার হয়ে গেল, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার। সবকিছু বলবো না, কিছু প্রশ্ন উত্তর তো হয় না, তাই না? আসলে আঙুর ফল টক, হয়তো বিষয়টা এরকম, এই জন্য হয়তো আমি একটু ভাবচক্করের অ্যান্সার দিচ্ছি আর কি। আচ্ছা, ঘটনা খুলেই বলি। ঘটনা হচ্ছে যে সেই নারী পরবর্তীতে আমি জানতে পারলাম, আমার হৃদয় খান খান করে ভেঙে দিয়ে আমি জানতে পারলাম যে শি ওয়াজ অলরেডি ম্যারিড দেন। একরাশ ঈর্ষা, হতাশা, বেদনা নিয়ে এই সত্যকে আমি মেনে নিলাম, কিন্তু তার মধ্যেও কিছু ভালো লাগার ব্যাপার ছিল যে
আমি কিছুটা অব্যাহত রেখেছিলাম আমার সেই ফ্লার্টিং এর প্রয়াস, এবং অ্যান্ড ডেফিনেটলি সে গট ইমপ্রেসড বিকজ এইটা ছোট একটা অ্যাচিভমেন্ট মনে করি যে আমাকে কিন্তু সেই মেয়েটি ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি তাকে পাঠাইনি। এই এক জীবনের পরম অর্জন বলে আমি মনে করি, এবং এখনো মনে পড়লে একটা ভালো লাগা কাজ করে যায় যে সেই নারী আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ডেফিনেটলি আমার ফ্লার্টিং একটু হলেও তার ভালো লেগেছিল। যেরকম অনেক বিভিন্ন গানের কম্পিটিশনের প্রতিযোগিতা বলেন, আমার এই পারফরমেন্স যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ভোট করবেন। তো আমার ধারণা একটু হলেও তার ভালো লেগেছিল। সে যাই হোক, সে অন্য গল্প। আজকে একদমই সময় শেষ, আজকে বিদায় নিতে হচ্ছে, বাট আশা করছি এই লাইট মুড আমরা নেক্সট শোতে ধরে রাখবো এবং আমরা ঈদকে তখনও টেনে নিয়ে যাবো এবং একটা লাইট শো হবে। সো আই ওয়ান্ট ইউর কোঅপারেশন। একদিন ঈদ মোবারক, অনেক ভালো থাকুক, পুরো বছরটাই আনন্দে কাটুক। শুভরাত্রি, বিদায় নিচ্ছি। এবং আবার এই গানটার ইউকেলেলে ভার্সন রাফার কণ্ঠে, সেটা শুনছি আজকে প্লেলিস্টে, এটাই লাস্ট সং। ভালো থাকবেন অনেক বেশি, শুভরাত্রি। আর যা বলেছি লাইট কনভারসেশন সব ভুলে যান, ওকে? সো গুড নাইট ওয়ান্স অ্যাগেইন।